শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিও রেডিওর আজকের এই বিশেষ আয়োজনে। আপনাদের সকলের সাথে আছি আমি আসাদুজ্জামান। জাতীয় শোক দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা। আমাদের সাথে সম্মানিত অতিথিবৃন্দ যুক্ত হবেন, আমাদের সম্মানিত আলোচকবৃন্দ এবং প্রধান অতিথি আমাদের সাথে যুক্ত হবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের আজকের এই বিশেষ আয়োজনটি জাতীয় শোক দিবস উপলক্ষে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে আমরা সেই ধারাবাহিকতা রক্ষার্থে আমাদের আজকের এই আলোচনা সভা। এবং আপনারা সকলেই অবগত আছেন আমরা বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন 2 অনুষ্ঠিত হয়েছে, গতকালকে শেষ হয়েছে এবং সেটার ফলাফল আজকে প্রকাশিত হবে। সো যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিও রেডিওর অফিসিয়াল ফেসবুক পেজে, যারা আজকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, সকলকে এই শুরুতে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা খুব বেশি দেরি করতে চাচ্ছি না, আমরা আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি এবং আলোচক বৃন্দকে। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদিকুল আরিফিন স্যার। ধন্যবাদ। আমি এবার জি দেখতে পাচ্ছি। ধন্যবাদ। জি জি অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা যুক্ত করে নিচ্ছি আমাদের সাথে আমাদের আজকের আলোচক বৃন্দদেরকে। আমাদের সাথে যুক্ত হবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা ম্যাম। আমাদের সাথে যুক্ত হবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসির নবনিযুক্ত পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস স্যার। আমাদের সাথে যুক্ত হবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ খোরশেদ আলম স্যার। আমরা যুক্ত করে নিতে পেরেছি। ডক্টর মোহাম্মদ খোরশেদ আলম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ, আমি শুনতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন শরীফা উম্মে শিরিনা ম্যাম। ম্যাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমরা আমাদের আরেকজন অতিথিকে অল্প কিছুক্ষণের মধ্যেই যুক্ত করতে পারবো। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল আয়োজনে। শুরুতেই জানিয়ে দিতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠানটি দুইটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা আমাদের আজকের অতিথিদের কাছ থেকে আলোচনা উপভোগ করব এবং পরের পর্বে বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন 2 এর ফলাফল ঘোষণার পালা। নিশ্চয়ই আপনারা থাকবেন আমাদের সাথে। বাঙালি জাতির জীবনে সবচেয়ে কলঙ্কময় অধ্যায়টি হচ্ছে 1975 সালের 15ই আগস্ট, এবং আমরা সেই সময়টা 2021 সালের আজকের এই শোকের মাস আগস্ট অতিবাহিত করছি। আমাদের বাঙালি জাতি সকলেই আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্টে নিহত সকলকেই। আমরা সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আমাদের আজকের এই শোক দিবসের আলোচনাটা শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই বিনীতভাবে অনুরোধ করছি আমাদেরকে আলোচনা শোনানোর জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা ম্যামকে। ম্যাম, প্লিজ। ম্যাম, আপনাকে শোনা যাচ্ছে না। ম্যাম, আপনাকে শুনতে পাচ্ছি না। যদি একটু মাইক্রোফোন মিউট আনমিউট করে অথবা হেডফোন ইউজ করে কথা বলতেন। আমরা অপেক্ষা করছি। ম্যাম, আপনি কথা বলছেন কিন্তু আমরা এখনো আপনাকে শুনতে পাচ্ছি না। আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের টেলিকাস্ট অপারেটরকে একটু রিকোয়েস্ট করব বিষয়টি একটু দেখার জন্য।
ম্যাম, আপনি হয়তো আমাদেরকে শুনতে পাচ্ছেন। সুপ্রিয় সুধী, আমরা একটু অপেক্ষা করছি। নেটওয়ার্ক জটিলতা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে। আপনারা যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে আমাদের সাথে, আশা করছি আপনারা সকলেই আমাদের আজকের এই আয়োজনটি আপনাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করে সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখার সুযোগ করে দেবেন। আমি টেলিকাস্ট অপারেটরকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি খুব দ্রুত সমস্যাটি সমাধান করার জন্য। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের আলোচক যুক্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস স্যার। স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। শরীফা উম্মে শিরিনা ম্যাম, ম্যাম নিশ্চয়ই এখন আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, এর আসাদ, জি তুমি স্যার। ওই জ্যোতির্ময় স্যারকে আলোচনা শুরু করো, মানে সেটা জি স্যার। জি স্যার। জি স্যার, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা আলোচনাটি একটু এগিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসি নবনিযুক্ত পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস স্যারকে আমাদের আজকের এই শোক দিবসের আলোচনা সভায় আলোচনা উপস্থাপন করার জন্য। স্যার। আমাদের টেলিকাস্ট অপারেটরকে আমি আবারও একটু বিনীতভাবে অনুরোধ করছি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কিনা একটু বিনীতভাবে খুব দ্রুতই চেক করার জন্য। জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জ্যোতির্ময় স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি বলবেন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে কথাটা আপনার কাছে একটু পরে পৌঁছাচ্ছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস স্যারকে আজকের এই শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করার জন্য। স্যার।
জ্যোতির্ময় স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি স্যার, আপনি আপনাকে আলোচনা শুনতে শুরু করুন। জ্যোতির্ময় স্যার, আপনাকে আলোচনা শুরুর জন্য আপনাকে বলেছে, আপনি শুরু করুন। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, জি শোনা স্যার, যাচ্ছে। শোনা আপনি যাচ্ছে। আলোচনা শুরু করুন। আচ্ছা, হ্যাঁ, সঞ্চালককে ধন্যবাদ। বিইউ রেডিও কর্তৃক আয়োজিত Am I audible? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আসাদ, আসাদ, Yes, জি স্যার, জি স্যার। আসাদ, ওই তুমি এই তোমার শরীফা ম্যামকে দাও, জ্যোতির্ময় স্যারকে শরীফা ম্যাম। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে আলোচনা শুনবো বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান শরীফা শিরিনা ম্যামের কাছ থেকে। ম্যাম প্লিজ, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। ওকে, ধন্যবাদ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের জাস্ট এ মিনিট। অসংখ্য ধন্যবাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিউ রেডিওকে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয় এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন সুনাগরিক। আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্মানিত সম্পাদক মহোদয় এবং সম্মানিত শিক্ষক সহকারী অধ্যাপক জনাব জ্যোতির্ময় বিশ্বাস। সকলকে এবং আজকের অনুষ্ঠানে যারা দেখছেন এবং হচ্ছে যারা শুনছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সহ সকল দর্শকবৃন্দকে আজকের আলোচনা সভায় স্বাগত জানাচ্ছি। আমি শরীফা শিরিন, চেয়ারম্যান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। আজকের আমরা যে আলোচনা সভা, যে বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস উপলক্ষে বিউ রেডিও তাদের একটি হচ্ছে বঙ্গবন্ধুর জীবনের উপর হচ্ছে একটি হচ্ছে কুইজ প্রতিযোগিতা করে পরিচালনা করেছি। সেই কুইজের ফলাফল প্রদান করা হবে, সেই সাথে হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শটাকে হচ্ছে আজকের আলোচনা সভার মূল একটা বিষয়। এই বঙ্গবন্ধুর আদর্শ আজকের যদি আজকের দিনের জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য জানাটা খুবই জরুরি মনে করি। বঙ্গবন্ধু বাংলাদেশের একটা বঙ্গবন্ধু শব্দটা একটা কবিতার মতো। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, শুধু বঙ্গবন্ধুই হচ্ছে বঙ্গবন্ধু একটা কাব্যের নাম, একটা কবিতার নাম। এই কবিতাকে আমরা নিজেরাই হত্যা করেছি 1975 সালের 15ই আগস্ট। সেই ভয়াবহ একটি দিন, যেদিন হচ্ছে বাংলাদেশ জীবনের একটা কালো দিনের সূচনা, কালো অধ্যায়ের সূচনা, ইনফ্যাক্ট কালো একটা যুগের সূচনা। আমরা আসলে দেখেছি যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, অথচ আমরা সেই বঙ্গবন্ধুকে কিন্তু মীর জাফরের মতো যে একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মাধ্যমে হচ্ছে আমরা বঙ্গবন্ধু সব পরিবারে হত্যা করেছি। এই হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর হচ্ছে রাজনৈতিক অঙ্গনে একটা স্বাধীন দেশের ভূমিতে হচ্ছে একটা নিকৃষ্টতম হত্যাকাণ্ড বলে আমি মনে করি। আমরা যদি দেখি বঙ্গবন্ধুর 15ই আগস্টে কি ঘটেছিল, কিভাবে বঙ্গবন্ধু উপর এবং একটা স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে
হত্যা করা হয়েছিল। আহ, বেশ কিছু বঙ্গবন্ধু যেমন অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামতা এবং আমার দেখা নয়া চীন, যে 3টি গ্রন্থ বঙ্গবন্ধুর লেখা, এবং আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধুর লেখার সাথে আমরা পরিচিত হতে পেরেছি। এই 3টি গ্রন্থে আমরা দেখেছি বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করার জন্য, বাংলাদেশের মানুষকে মুক্তির গান শোনানোর জন্য, মুক্তির স্বাদ হচ্ছে পাইয়ে দেওয়ার জন্য কি পরিমাণ সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা তিনি স্বীকার করেছেন। আহ তার পরবর্তীতেও আমরা দেখেছি যে কারাগারে রোজ নামচাই, সেটা উল্লেখ আছে, প্রায় 14 বছর, সর্বমোট 14 বছর হচ্ছে বঙ্গবন্ধু কি করেছেন, বঙ্গবন্ধু জেল খেটেছেন, জেলে অবস্থান করেছেন। তার মানে বলা যায় বঙ্গবন্ধুর সেকেন্ড হোম ছিল কারাগার। আর সেটা সেটা হচ্ছে এই সময়ে বা হচ্ছে আমরা চিন্তাও করতে পারি না যে একটা মানুষ এত নির্যাতন, এত এত দীর্ঘ সময় কারাগারে বন্দি থাকার পরেও একটা জাতির জন্য, একটা দেশকে স্বাধীন করার জন্য তিনি সেটা একটা স্বীকার করতে পারেন বা সেগুলো একদম হাসি মুখে মেনে নিতে পারেন। তিনি আহ বঙ্গবন্ধু মনেই করতেন যে হচ্ছে কারাগার ছিল তার হচ্ছে এক এক ধরনের বাড়ির মতো, সেকেন্ড হোম যেটাকে বলা যায়, যে তার নিত্যদিন আসা যাওয়ার মধ্যে বঙ্গবন্ধু থেকেছেন। আমরা দেখেছি কত অবলীলায় তিনি কত কষ্ট সহ্য করেছেন। বঙ্গবন্ধু এমন একজন কারিশমাটিক ব্যক্তি ছিলেন, আসলে উনি কারাগারে থাকলেও তার রাজনীতি, তার ফিলসফি, তার দর্শন, সেটা কিন্তু আহ সেটা কিন্তু হারিয়ে যেত না। তিনি কারাগারে যারা বন্দী ছিলেন তাদের মাঝে তার যে দর্শন সেগুলো হচ্ছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা কারাগারে রোজ নামচাই যখন পড়েছি দেখেছি যে কিভাবে হচ্ছে আহ উম, আহ, অন্যান্য কারাগারদের খাবার না দিলে তাদের প্রতিবাদ করা, একই সাথে হচ্ছে মালির সাথে কাজ করা, মালিদেরকে সহযোগিতা করা এবং তাদের দুঃখ কষ্টগুলো শোনান এবং নিজের ফিল করা এবং তাদেরকে আশ্বস্ত করা, এটাই হলো একটা নেতার যে গুণটা থাকে সেটা, যে তার কাছে এসে যে মানুষগুলো ও, তার কাছে দুঃখ কষ্টগুলো বলে এক ধরনের স্বস্তি পায়, শান্তি পায় এবং আশ্বাস পায় যে মুক্তি তাদের মিলবে। আহ 15ই অগাস্টে যদি ফিরে আসি, দেখা যায় যে সেই 1975 সালের 15ই আগস্ট একদিকে ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা দিবস। ভারত যখন হচ্ছে স্বাধীনতার আনন্দে মেতে উঠে, ঠিক ওই দিনটাকে টার্গেট করে শত্রু যারা আছে বা ষড়যন্ত্রকারী যারা আছে বা যাদেরকে মীর জাফরের সাথে তুলনা করলেও মীর জাফরকে অপমান করা হবে, সেই মেজর শেখ রশিদ এবং হচ্ছে জামিল, তারা হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা করার একটা নিকৃষ্ট পরিকল্পনা বা ছক আঁকে। তো আমরা দেখেছি যে অধ্যাপক শেখ আব্দুল সালাম, যিনি এখন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ওনার লেখা একটি বই আছে যে বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়, এই গ্রন্থের একটা রিভিউ আমি হচ্ছে লিখেছিলাম বেশ আগে, 2018 সালের শুরুর দিকে একদম, 2017 সালের শেষে অ্যাকচুয়ালি। সেখানে সেই বইটা পড়তে গিয়ে এতটা মর্মাহত হয়েছি যে বঙ্গবন্ধুর গায়ে টোটাল হচ্ছে 18টি গুলি লাগে। সেই 18টি গুলির মধ্যে একটা তার তর্জনীতে লাগে, যে তর্জনী উঁচু করে বঙ্গবন্ধু কি শুনিয়েছিলেন, আমাদের স্বাধীনতার আহ, কথা শুনিয়েছিলেন, মুক্তির যে গান শুনিয়েছিলেন, সেই তর্জনীকে হচ্ছে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেয় হচ্ছে সেই আহ, কি বলবো যে বাঙালি নামক এক ধরনের কুলাঙ্গার সন্তানেরা, যারা হচ্ছে যাদেরকে মুক্তির স্বাদ এনে দিয়েছে, সেই জাতির পিতাকেই তারা হত্যা করে নিজেদের পৈশাচিক যে আনন্দ বা স্পৃহা সেটা তৃপ্ত করে, বা বঙ্গবন্ধুর রক্তে তারা স্নাত হয়। সেটা আমাদের জন্য অনেক বেশি দুঃখের এবং কষ্টের। আহ ভয়ের তো সেই আহ
যে 15ই অগাস্টের ভয়ার্ত সেই কালো রাতের বর্ণনা কিন্তু আমরা অনেকভাবেই শুনেছি, অনেক বই রচনা হয়েছে, অনেক সিনেমায় ইনফ্যাক্ট অনেক লেখালেখি এবং মামলার যে করা হয়েছে যাদের নামে তারাও, এবং সেই সেই রাতে যারা ঘটনাক্রমে বেঁচে যাওয়া যারা সাক্ষী ছিলেন তারাও সেই ভয়ার্ত রাতের বর্ণনা দিয়েছেন। এর মধ্যে এরকম একজন ব্যক্তি যিনি হচ্ছেন বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী ছিলেন জনাব মহিতুল ইসলাম, তার মামলার এজাহারে হচ্ছে বলেছেন যে আমাকে কেউ একজন সকাল ভোর 4টা থেকে 5টার দিকে ধাক্কা দিচ্ছে যে ওঠো, আশপাশে গুলি লাগছে। ওই মুহূর্তে আমি দেখছি যে বঙ্গবন্ধু সিঁড়ি দিয়ে নামছেন আর বলছেন যে হচ্ছে কেন কেউ আমার ফোন ধরছে না। মহিতুল আলো অনেকবার চেষ্টা করেন ফোন দেওয়ার। আসলে ওই ওই যে একটা পরিস্থিতিতে তার যে এজাহারে তিনি যে ধরনের ভয়ার্তের বর্ণনা দিয়েছেন, তাতে করে বঙ্গবন্ধুর অসহায়ত্বের, বঙ্গবন্ধুর শুধু না, একটা স্বাধীন দেশের একটা একটা স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপতির যে অসহায়ত্বের চিত্র ফুটে উঠেছে সেটা কিন্তু ইতিহাসে বিরল। এবং এই এই যে শুধু একজন বঙ্গবন্ধুর অসহায়ত্বের চিত্রই শুধু আমরা সেখানে দেখতে পাই না, আমরা কিন্তু পুরো স্বাধীন বাংলাদেশের একটা অসহায়ত্বের চিত্র সেই তার বর্ণনার মধ্য দিয়ে দেখতে পাই, যে পুরো একটা দেশের যিনি স্বাধীনতার স্বাধীনতার যে মূল মন্ত্র যেটাকে বলে স্বাধীনতার প্রবর্তক যাকে বলা যায়, সেই ব্যক্তির অসহায়ত্বের চিত্র মানেই হচ্ছে সারা দেশের বা স্বাধীন বাংলার হচ্ছে একটা কি বলবো সেই সেই ভয়াবহতম একটা দিন বা অসহায়ত্বের একটা দিন। সেদিন বাঙালিরা পরাস্ত হয়েছে। আসলে আমি মনে করি যে বাঙালিরা কিন্তু আহ পাকিস্তানি বাহিনীকে যে পরাস্ত করার মধ্য দিয়ে যে বিজয়, যে জয়, যে স্বাধীনতা স্বাদ পেয়েছিল, যে অমরত্বের একটা কি কবিতা হচ্ছে রচনা করেছিল, সেটা অনেকটাই ম্লান হয়ে যায় আপনার এই 15ই অগাস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, যেটা আসলে বাঙালি জাতির জন্য একটা লজ্জার অধ্যায়, একটা কলঙ্কজনক অধ্যায়। আমরা আসলে আমরা চাই না শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর কোথাওই এরকম একটা নিকৃষ্টতম দিনের একটা পুনরাবৃত্তি ঘটুক ইতিহাসে। এই ধরনের ইতিহাসের, কালো ইতিহাসের আর পুনরাবৃত্তি চাই না। তো আরেকটা যে গ্রন্থ ছিল সেটা হচ্ছে আমি যখন পড়তেছিলাম কর্নেল হামিদুর রহমানের 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা, ওই গ্রন্থটা যদি আপনারা কেউ পড়ে থাকেন অথবা বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তারা যদি সংগ্রহে থাকে পড়তে পারেন অথবা পড়ে দেখতে পারেন, সেখানে যে ধরনের বর্ণনা কর্নেল হামিদ দিয়েছেন আসলে ওটা বেস্ট সেলার থ্রিলার কেও হার মানায়। মানে মনে হবে যে আমি কোনো সিনেমা দেখছি, মুভি দেখছি, কোনো কল্প কাহিনী শুনছি। এরকম ভাবে এত সাধারণ এবং সহজ সরল সাবলীল ভাবে একটা দেশের রাষ্ট্রপতিকে যে মেরে ফেলার প্ল্যান করা যায় এবং সেই প্ল্যান সাকসেসফুল করা যায়, সেটা টোটালি আনবিলিভেবল, একদমই অবিশ্বাস্য, অদ্ভুত। একেবারে প্রতি ক্ষণে ক্ষণে এক ধরনের লোমহর্ষক বর্ণনা সেখানে পাওয়া যায়, যে কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ বা সেই সময়টা হচ্ছে অতিবাহিত করেছে। আসলে কতটা হচ্ছে আহ কতটা হচ্ছে ধৃষ্টতার সাথে সাধারণ মেজর জামিল এবং রশিদ দুজন ব্যক্তি এবং সাথে তাদের আরো কয়েকজনকে তাদের নেতৃত্বাধীন যে বাহিনী নিয়ে প্লাটুন থেকে বের হয়ে যায় রাতে ভোরের দিকে, সবাই ভেবেছিল তারা হচ্ছে প্রশিক্ষণে যাচ্ছে। আমি ভেবে খুব অবাক হই যে একটা রাষ্ট্রপতিকে মেরে ফেলার জন্য তারা বের হয়ে যায়, অথচ কেউ কিছু জানলোই না, কেউ আগে থেকে বুঝতেও পারলো না। এটা এটা খুব আমার কাছে এখনো কি ধরনের একটা ফিলিংস তৈরি করে যে এটা কিভাবে সম্ভব, এটা কি আদৌ আসলে সম্ভব? আসলে তো এটা রূপকথাতেই
মনে হয় মানায় এই ধরনের বিষয়টা, কিন্তু আসলে আমরা সেটা বাস্তব দেখেছি এবং সে যদিও আমরা চাক্ষুষ দেখি নাই, কিন্তু এখন আমরা সে বর্ণনাই হচ্ছে সেটা কল্পনা করতে পারছি। সেটা যখন পড়েছিলাম তখন মনে হতো যে এই আহ, বা মুভির মতো যদি হচ্ছে সেটা চেঞ্জ হয়ে যেত কোনোভাবেও, যদি আহ ঠিক ওই গানের মতো যে যদি রাত পুহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, আসলে তবে তবে বাংলা পেত এক মহান নেতা, এরকম একটা কিছু যে ওই গানের মতোই বলতে ইচ্ছে করে যে যদি কোনোভাবে তিনি বেঁচে যেতেন তাহলে আজকে কিন্তু বা বঙ্গবন্ধু যদি আজকে পর্যন্ত বেঁচে থাকতেন, জাতির পিতা যদি আজকে পর্যন্ত বেঁচে থাকতেন, বাংলাদেশ আজকে মালয়েশিয়াকেও উন্নয়নের দিক থেকে ছাড়িয়ে যেত, এটা নিঃসন্দেহে বলা যায়। আর উম, এটা তবে আমাদের যে একটা আশার বিষয় সেটা হচ্ছে বঙ্গবন্ধুরই কন্যা, তারই উত্তরসূরি আহ, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ এগিয়ে চলেছে এবং বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়ন হচ্ছে। তবুও আরো অনেক বেশি উন্নয়নের দিকে এগিয়ে যেত যদি বঙ্গবন্ধু থাকতেন, বা বাংলাদেশের স্বাধীনতার যে একটা একটা আনন্দ উচ্ছ্বাস বা অর্জন, সেটা কিন্তু 15ই আগস্ট না এরকম ঘটনা ঘটনা যদি না ঘটতো তাহলে সেটা ম্লান হয়ে যেত না, সেটা একটা বিষয়। তো এই যে আমরা আসলে দেখি যে প্রতি বছর 15ই আগস্ট আসে এবং আমরা অনেক সময় কালো পোশাক পরি, কালো ব্যাজ ধারণ করি, ইনফ্যাক্ট অনেক হচ্ছে ব্যানার এবং মিছিল মিটিং করি। আসলে বঙ্গবন্ধুর যে স্বপ্নটা ছিল সেই স্বপ্ন আমরা কিন্তু নয়াচীনে দেখেছি। সেই স্বপ্ন সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে বঙ্গবন্ধুকে যদি আমরা জাতির পিতাকে ভালোই বেসে থাকি তাহলে তার আদর্শকে ধারণ করতে হবে। আদর্শকে ধারণ করা অর্থই হচ্ছে শুধু মুখের কথা না, আমার কাছে আদর্শ ধারণ করা হলো আহ যে যার দায়িত্ব আছে সেটা সঠিকভাবে পালন করা, একদম সময়ের সময়ের সাথে তাল মিলিয়ে পালন করা। যেমন আমরা দেখি যে হচ্ছে আহ প্রায় অনেক সময় দেখি শুনি এবং আহ ইয়া হয় যে কোথাও কি কি হচ্ছে না, এই যে দুর্নীতি বেড়ে যাচ্ছে, কোথাও ঘুষ না দিলে চাকরি হচ্ছে না, অথবা ত্রাণ বিতরণ বা ত্রাণের ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা দেখতে পাই। এখনো অনেক মানুষ না খেয়ে থাকে, যাদের আসলে ত্রাণ পাওয়ার কথা তারা আসলে পাচ্ছে না। তার মানে কি বঙ্গবন্ধুর আহ যে আদর্শটা সোনার বাংলা করা এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ করা এবং বৈষম্য দূর করা, সেটা কিন্তু হচ্ছে না। সেটা আসলে আমাদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে সেই বৈষম্যগুলো ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসা। তার মানে আহ আমরা যদি দেখি বঙ্গবন্ধুর স্বপ্নটাকে গঠন করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সেই নয়া চীনে তিনি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে অবজার্ভ করেছেন। সেখানে এক জায়গায় বর্ণনা আছে যে চীনের উম, আহ, একটা জায়গায় হচ্ছে বিশাল রাস্তা দরকার, সেই রাস্তা করার মতো পর্যাপ্ত টাকা নেই, কিন্তু সেখানকার মানুষ হচ্ছে 2 দিন করে ফ্রি কাজ করে দিবে। এই 2 দিন ফ্রি কাজ করে দিলে কিন্তু সেই রাস্তাটা হয়ে যাবে। আসলে এটা হলো বঙ্গবন্ধু। আহ, আমরা আসলে তাকে সময় দিই নাই, আমরা জাতির পিতাকে সময় দিই নাই। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই ধরনের সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু সোনার বাংলাদেশ করা, যেটা হচ্ছে অনেকটাই বঙ্গবন্ধুর এই যে তেজ, নিজের স্বাবলম্বী হওয়ার যে একটা স্পৃহা, সেটা কিন্তু অনেকটা আমরা বঙ্গবন্ধুর কন্যার মাঝে দেখতে পাই। বিশেষ করে পদ্মা সেতুর যে হওয়ার প্রেক্ষাপটটা আমরা অবশ্য সেটা জানি, যে বিশ্বব্যাংক অর্থ দানে অস্বীকৃতি জানালেও কিন্তু সেখানে সেই প্রকল্প থেকে সরে আসেননি, নিজেদের অর্থায়নেই হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতুর রূপ নিয়েছে এবং খুব দ্রুতই আমরা তার উপর দিয়ে চলাচল করব। তার মানে পদ্মা সেতু আমাদের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখন বাস্তব। ঠিক আছে, তো ওই জায়গাটাই আমি যদি আবার ফিরে যাই বঙ্গবন্ধুর নয়া চীনে, সেখানে কিন্তু একটা রিক্সাওয়ালা আহ আহ, আহ, যদি হচ্ছে বঙ্গবন্ধু খুব অবাক হলেন যে উনি ভাড়া জানেন না কিন্তু নির্দিষ্ট পরিমাণ
ভাড়া না বলেই হচ্ছে রিক্সা থেকে নেমে যখন ভাড়া দিতে চাইলো, তখন কিন্তু উনি খেয়াল করলেন যে রিক্সাওয়ালা ভাড়া 1 টাকাও বা 1 পয়সাও ভাড়া বেশি চাচ্ছে না। তিনি খুব, তাদের যে দেশপ্রেম, তাদের যে সততা, সেটা দেখে তিনি খুব মুগ্ধ হলেন। এবং এই ধরনের সোনার বাংলা গড়ার একটা, তার মনের ভেতরে হচ্ছে যে সুপ্ত যে বাসনা, সেই বাসনাটা হচ্ছে তিনি পোষণ করলেন যে আমার বাংলা যদি এরকম হতো, বা আমার বাংলা হচ্ছে এরকম করে গড়ে তোলার চেষ্টা করব। এরকম খুঁটিনাটি যে বিষয়, তিনি চীনে সব জায়গায় হচ্ছে ঘুরে ঘুরে দেখেছেন এবং সবার সাথে কথা বলে একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছেন যে কিভাবে রাষ্ট্র চালনা করতে হবে এবং জনগণকে কিভাবে দীক্ষিত করতে হবে। যেটা চীনে ছিল, বঙ্গবন্ধুর বর্ণনা এরকম আছে যে যদি ওই সময় চীনে বাবা যদি দুর্নীতি করতো, তাহলে তার ওয়াইফ এবং তার ইভেন তার সন্তানও তাকে হচ্ছে ধরিয়ে দিত। তাহলে ওই যে দুর্নীতির একটা সুযোগ ছিল না, বা বেশি কেউ দোকান করছে সেখান থেকে বেশি পয়সা নেওয়ার একটা সুযোগ ছিল না। তার মানে জনগণ, ইনফ্যাক্ট ফ্যামিলি ম্যাডাম, মেম্বাররাই একটু হচ্ছে দুঃখ তাকে প্রকাশ ধরিয়ে দিত। করছি যে আমাদের একটু সময় স্বল্পতা আছে, কাইন্ডলি একটু একটু ওকে, সময় শেষ বুঝতে করুন। পারছি। ধন্যবাদ ম্যাডাম। আমাদের হচ্ছে মাননীয় প্রধান অতিথি আছেন, আমরা মাননীয় প্রধান অতিথির মুখ থেকে শোনার জন্য অপেক্ষায় আছি। তো আমি বলবো যে বঙ্গবন্ধুর যে জন্মদিন, আমরা কিছুদিন আগে হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছি, এবং বঙ্গবন্ধুর আহ যে আজকের শাহাদাত বার্ষিকী, শাহাদাত বার্ষিকীর উপর আলোচনা হচ্ছে। এই যে বিষয়গুলো আসলে দিনের বা দিবসের উপর আহ মাঝে সীমাবদ্ধ না রেখে আমরা বঙ্গবন্ধুর যে মূল আদর্শ সেটাকে ধারণ করব। তরুণ প্রজন্মের প্রতি, বিশেষ করে আমার শিক্ষার্থী সহ সারা দেশের শিক্ষার্থীর প্রতি আমার যে মেসেজ সেটা থাকবে যে আসলে আমরা যেখানেই থাকি না কেন, আহ আমরা হচ্ছে বঙ্গবন্ধু সোনার বাংলাকে যদি সোনার বাংলায় রূপ দিতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের যে যার দায়িত্ব আছে সেটা সঠিকভাবে পালন করা, সততার সাথে পালন করা, এবং হচ্ছে আহ এবং সৎ থাকার চেষ্টা করা, এবং অন্যকে সেইভাবে হচ্ছে পারসুয়েট করা, আহ সবকিছু হচ্ছে স্মুথলি করা। আহ আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আজকের আলোচনা সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শরীফ আহমেদ শিরিনা ম্যামকে, ওনার বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে শোনানোর জন্য। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী বক্তার কাছে। বিনীতভাবে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসির নবনিযুক্ত পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস স্যারকে। স্যার, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, স্যারকে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। জি স্যার, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস স্যারকে। স্যার, প্লিজ। স্যার, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জ্যোতির্ময় বিশ্বাস স্যার। আর সঞ্চালক মহোদয় কি আমাকে কিছু বলছেন? আমি আসলে তার কথা শুনতে পাচ্ছি না। জি স্যার, এইমাত্র শরীফ আপনাকে ম্যাডামের বক্তব্য উপস্থাপনের জন্য বক্তব্যটা আমি অনুরোধ পুরোটাই করছি। শুনেছি। আমি একটু অনুরোধ করছি, খোরশেদ স্যার আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? খুব আস্তে শোনা যাচ্ছে, খুবই আস্তে, আমি বুঝতে পারছি হ্যাঁ, না। জ্যোতির্ময় স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? খোরশেদ স্যার, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি স্টার্ট করুন, আপনার বক্তব্য দিন প্লিজ, আপনার বক্তব্য আচ্ছা, উপস্থাপন করুন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছিলাম না সময়। ধন্যবাদ সঞ্চালককে, অসংখ্য ধন্যবাদ। বিইউ রেডিও কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় উপাচার্য মহোদয়
অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদিক আরিফিন, যিনি বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর জায়গায় ইতিমধ্যে নিয়ে আসতে পেরেছেন। উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহোদয়। উপস্থিত রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনা। উপস্থিত আমার শিক্ষার্থীবৃন্দ এবং সুধীবৃন্দ। বঙ্গবন্ধু, শুরুতেই আমি বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারবর্গ যারা 15ই আগস্টে শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আলোচনা হয়, বঙ্গবন্ধু আসলে কি ছিলেন। তার চেয়ে আমাদের আলোচনাটা সুবিধা হয় এইভাবে যদি প্রশ্নটি করে আমরা শুরু করি যে বঙ্গবন্ধু আসলে কি ছিলেন না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশ এবং বাঙালিদেরকে দিয়েছেন একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন রাষ্ট্র, একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন মানচিত্র এবং আরো অনেক কিছু। তিনি দিয়েছেন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আরো বহু কিছু থেকে আমাদের মুক্তি দিয়েছেন, যেখানে আমরা 1971-এর পূর্ব পর্যন্ত ছিলাম পরাধীনতার শৃঙ্খলে বন্দী। বঙ্গবন্ধুর মতো এরকম কোনো দ্বিতীয় ব্যক্তিত্ব নেই যিনি এত দ্রুত একটি জাতিকে, একটি দেশকে স্বাধীন করে দিয়ে যেতে পেরেছেন। তার ব্যক্তিগত জীবনে একটাই মটো ছিল, সেটা হচ্ছে ত্যাগের মটো, এবং বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের আপামর জনসাধারণকে তিনি স্বাধীনতা এনে দিবেন, দেশের গণমানুষের মুক্তি দিবেন, তাদেরকে দারিদ্র্যের হাত থেকে মুক্তি দিবেন। এই ছিল তার ধ্যান জ্ঞান, যার কারণে তিনি আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের সবচেয়ে অগ্রগামী বাঙালি। আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, শুধুমাত্র এই নয় যে তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, শুধুমাত্র সেই কারণেই নয়, প্রত্যেকটা জায়গায় যখন আমাদের দেশ পাকিস্তানের হাতে পরাধীন, সেই সময় থেকে ওনার যে চেষ্টা এবং দেশকে যখন স্বাধীনতা তিনি এনে দিয়েছেন, তারপর থেকে 15ই আগস্টের পূর্ব পর্যন্ত একটি জাতিকে বিনির্মাণের পিছনে যে অকাতরে ত্যাগ স্বীকার করে দিয়ে গেছেন, সেজন্য তিনি আমাদের কাছে শ্রদ্ধা ভরে স্মরণীয়। এবং আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে, বাঙালির ইতিহাসে বঙ্গবন্ধুর মতো দ্বিতীয় ব্যক্তি আর আসবে না। আমরা বঙ্গবন্ধু কি করে গিয়েছেন আমরা অনেক জায়গায় সেই আলোচনা করে থাকি, কিন্তু আমাদের সবচেয়ে যে জিনিসটা এখন বেশি দরকার সেটা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের চর্চা। আমরা অনেকেই অনেক রকম আজকে কথার ফুলঝুরি ফোটে, অনেক জায়গায় অনেক বক্তৃতা হয় বঙ্গবন্ধুকে নিয়ে। তিনি বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, তিনি আমাদেরকে সব দিক থেকে মুক্তি দিয়েছেন, কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করি খুব কম। বঙ্গবন্ধু খুব সাধারণ একটা মানুষ ছিলেন। আমরা হরহামেশাই দেখতে পাই বঙ্গবন্ধুকে খুব লুঙ্গি পরা, এটা গেঞ্জি পরা অবস্থায় বাচ্চাদের সাথে মজা করছেন, তার ওয়াইফের সাথে কথা বলছেন, অথবা তিনি রিডিং রুমে পড়ছেন স্রেফ একটি লুঙ্গি পরে। আমরা বঙ্গবন্ধুকে দেখি একজন করিতকর্মা মানুষ হিসাবে। বঙ্গবন্ধু যখন জেলে, বিভিন্ন সময় যখন জেল কেটেছেন, তখন একটি সময়ও তিনি বৃথা নষ্ট করেননি। যে ভালো লাগার কাজগুলো ছিল ওইগুলো তিনি করেছেন। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি যেমন মানুষের সাথে মিশতে পছন্দ করতেন, জেলখানায় বসে ওই কাজটা ঠিকই করে যেতেন। যারা বন্দী ছিল তাদের সাথে একটি আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন, সবার খোঁজ খবর নিতেন, বাড়ির খোঁজ খবর নিতেন, যার কারণে জেলের মধ্যেও তিনি হয়ে গিয়েছিলেন মানুষের প্রাণের মানুষ। তিনি যখনই ভালো লাগতো আমরা দেখতে পাই তিনি একটি দৈনন্দিন জীবনের যে ডায়েরি লেখা সেটি লিখতেন,
যেটি আসলে পরবর্তীতে হয়ে গিয়েছে একটি অমর কাব্য, বঙ্গবন্ধুর যেটাকে আমরা বলি অসমাপ্ত আত্মজীবনী। এছাড়াও তার রয়েছে কারাগারের রোজনামচা। এই জিনিসগুলো যে ঠিক প্ল্যান করে উনি করেছেন যে বই আকারে প্রকাশিত হবে, ঠিক সেরকম কিন্তু নয়। তো প্রতিদিনের সামান্য একটু সময়, যে সময়টায় তিনি মনে করছেন যে এখন কিছু লেখা উচিত, সেই পুরনো জাস্ট জিনিসগুলাই তিনি একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে তিনি নিজের কথা লিখেছেন, তিনি তার আহ, পত্নীর কথা লিখেছেন, তার ছেলে মেয়েদের কথা লিখেছেন এবং অবশ্যই বাংলার গণমানুষের কথা লিখেছেন, যার কারণে আমরা পেয়ে গেছি কিন্তু অসমাপ্ত আত্মজীবনী। তো আমি যে জায়গাটায় ছিলাম, যে করিতকর্মা মানুষ, প্রত্যেকটা সময়কে তিনি সঠিকভাবে কাজে লাগিয়েছেন তার ভালোবাসার এবং ভালো লাগার জায়গাগুলোকে। আমরা ব্যক্তিগত জীবনেও যদি সেই জিনিসগুলোকে কাজে লাগাতে পারি, সময়গুলোকে কাজে লাগাতে পারি, আমাদের ভালোবাসার জায়গাগুলোকে কাজে লাগাতে পারি, ভালো লাগার জায়গাগুলোকে কাজে লাগাতে পারি, তাহলে ব্যক্তিগত জীবনেও আমরা সফল হব। বঙ্গবন্ধু যুগে যুগে আসেন না, তিনি হাজার বছরে হয়তো বা একবার এরকম বঙ্গবন্ধু আসে। তিনি অমর, তার মতো করে হওয়া সম্ভব নয়, কিন্তু আমরা আমরা তার আদর্শকে ফলো করি। আমি একটি উদ্ধৃতি উল্লেখ করতে চাই। আহ, তিনি লিখেছেন, বঙ্গবন্ধুই বলে গিয়েছেন, আমি অনেকের মধ্যে একটা জিনিস দেখেছি, কোনো কাজ করতে গেলে শুধু চিন্তাই করে, আর হয়ে ওঠে না। অনেক সময় কি করব কি করব না এইভাবে সময় নষ্ট করে এবং জীবনে কোনো কাজই করতে পারে না। আমি চিন্তা ভাবনা করে যে কাজটা করব ঠিক করি, তা করেই ফেলি। যদি ভুল হয় সংশোধন করে নিই, কারণ যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না। তো একদম স্পষ্টত বঙ্গবন্ধু যে জিনিসটি লিখে গিয়েছেন, বাস্তবিক জীবনেও তার ব্যক্তি জীবনেও সেই জিনিসগুলোকে তিনি ফলো করতেন, যার কারণেই তিনি বঙ্গবন্ধু হয়ে গিয়েছিলেন। এবং তিনি শুধুমাত্র রাজনীতি করে গিয়েছেন, একজন রাজনীতিবিদই ছিলেন তাই না, তিনি আমাদের অর্থনৈতিক মুক্তিদাতা, তিনি আমাদের সাংস্কৃতিক মুক্তিদাতা। তো প্রত্যেকটা সেক্টর নিয়ে তিনি কাজ করেছেন এবং ভেবেছেন। তিনি সংস্কৃতি নিয়ে ভেবেছেন, তিনি অর্থনীতি নিয়ে ভেবেছেন, তিনি গণমানুষের মুক্তি নিয়ে ভেবেছেন এবং অবশ্যই রাজনীতি নিয়ে ভেবেছেন। তিনি পররাষ্ট্র চিন্তা নিয়ে ভেবেছেন। তো এইসব ভাবনাগুলো তো একভাবে হয়নি। তিনি নিজে পড়াশোনা করেছেন ব্যক্তিগত জীবনে এবং যেটা বলতেন তিনি অবশ্যই সেটাকে ফলো করতেন। এইভাবেই তিনি হয়ে গিয়েছেন বঙ্গবন্ধু। কিন্তু আমাদের আফসোস, আমরা বঙ্গবন্ধুকে দেশ স্বাধীন হওয়ার পরে খুব বেশি দিন পাইনি। আমি আশা করি এবং মনে প্রাণে বিশ্বাস করি, যদি বঙ্গবন্ধুর আদর্শকে আমরা ফলো করি, বঙ্গবন্ধুর আদর্শকে আমরা মান্য করি এবং তার আদর্শকে বুকে ধারণ করে আমরা সবাই যে যার জায়গা অনুযায়ী কাজ করে যেতে পারি, তাহলে অবশ্যই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুধুমাত্র বঙ্গবন্ধুর বিষয়গুলোকে তাত্ত্বিকভাবে না দেখে, শুধুমাত্র আলোচনা বা কথার ফুলঝুরি না ফুটিয়ে আমরা বঙ্গবন্ধুকে চর্চা করি, মুজিবের আদর্শকে ফলো করি এবং সেটাকে আমরা কর্তব্যরূপে নিষ্ঠার সাথে পালন করি। আমরা এক একজন কর্মী হই এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। অবশ্যই তাহলে আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গঠন করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জ্যোতির্ময় বিশ্বাস স্যারকে, স্যারের সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমি চলে যেতে চাই আমাদের পরবর্তী বক্তার কাছে। এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ খোরশেদ আলম স্যারের কাছে। স্যার প্লিজ। ধন্যবাদ সঞ্চালককে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিইউ রেডিও কর্তৃক আয়োজিত আজকের জাতীয় শোক দিবস 2021 উপলক্ষে আলোচনা সভা, একই সাথে বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন 2 এর যে ফলাফল ঘোষণার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভিভাবক এবং আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য মহোদয় যোগদান করার পরে আমাদের একাডেমিক সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি বঙ্গবন্ধু
মুক্তিযুদ্ধ এবং মুক্তি সংগ্রামের যে ইতিহাস তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে লক্ষ্য, সেটাতে উনি নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। যিনি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সাদেকুল আরিফ স্যার। আমাদের সঙ্গে আরও যুক্ত আছে বরিশাল বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং টিএসসি পরিচালক জনাব জ্যোতির্ময় বিশ্বাস। আমাদের সঙ্গে যুক্ত আছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সম্মানিত চেয়ারম্যান উম্মে শরীফা শিরিন। এবং এই অনুষ্ঠানটি যেহেতু ফেসবুক লাইভে যাচ্ছে এবং আজকের এই অনুষ্ঠানে যেহেতু বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন 2 এর ফলাফল ঘোষণা হবে, আমাদের সঙ্গে যারা এই বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন 2 এ অংশগ্রহণ করেছিলেন তারা সহ আরও অনেকেই শুনছেন, সবাইকে আমি শোকাবহ এই অগাস্টের শোকাবহ অনুভূতি শেয়ার করছি। এবং অনুষ্ঠানের আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টে নিহত সকল শহীদকে। এছাড়াও আমাদের জাতীয় 4 নেতা, আমাদের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদের সবাইকে স্মরণ করছি। আসলে আমরা আজকের যে আলোচনা অনুষ্ঠান জাতীয় শোক দিবস উপলক্ষে, এই অগাস্ট মাস বাঙালি জাতির ইতিহাসে একটি বেদনার মাস। বাঙালি জাতির ইতিহাস যেমন আমরা বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলি, কারণ বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের ইতিহাস। বাঙালি জাতি এই হাজার বছরে তাদের একটি বিভিন্ন জাতি গোষ্ঠী দ্বারা শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে এবং এই বাঙালি জাতিকে মুক্ত করার জন্য ইতিপূর্বেও আমাদের অনেক নেতৃবৃন্দ এসেছে, তারা চেষ্টা করেছে, কিন্তু বিধাতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই যেন পাঠিয়েছিলেন এই বাঙালি জাতিকে মুক্তির দিশা নিয়ে। এবং এই ক্ষণজন্মা মহাপুরুষ যিনি 1920 সালে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এবং শৈশব থেকেই আমরা যদি তার অসমাপ্ত আত্মজীবনী পড়ি, আমরা দেখতে পাই 1938 সালে মাত্র 18 বছর বয়স থেকে তার কারাবরণ শুরু। এর পরবর্তীতে তার 55 বছর সময়কাল, অর্থাৎ তিনি 55 বছর বেঁচে ছিলেন। তার মাঝে উনি 13 বছরের বেশি সময় জেলখানায় ছিলেন এবং তার অসমাপ্ত আত্মজীবনী, আমরা যদিও অসমাপ্ত আত্মজীবনীতে 1955 সাল পর্যন্ত তার হিস্ট্রিটা লেখা আছে, আমরা ইতিহাস দেখলে যেটা দেখি বঙ্গবন্ধু ইতিহাস ত্যাগের ইতিহাস। বঙ্গবন্ধুর ইতিহাস বাঙালি শোষিত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস। বঙ্গবন্ধুর ইতিহাস কারাবরণের ইতিহাস। বঙ্গবন্ধু আমাদের সে আমরা যদি 1947 পর থেকে 1971 সাল পর্যন্ত আমরা দেখি আমাদের আন্দোলন সংগ্রামে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে হচ্ছে ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের সেই 54 যুক্ত ফ্রন্ট বলি, 1958 সালের যে সামরিক শাসন বিরোধী যে আন্দোলন বলি, 1962 সালের শিক্ষা আন্দোলন বলি, 1966 সালের 6 দফা বলি এবং 1970 সালে ইলেকশন এবং 1971 সালে সেই মহান মুক্তিযুদ্ধ, এই ক্ষণজন্মা মহাপুরুষই এই ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বাঙালি জাতি
তার সেই ক্যারিসমাটিক লিডারশিপের মাধ্যমে বাঙালি জাতিকে তিনি একত্রিত করেছিলেন। বাঙালি জাতিকে একত্রিত করে সেই হাজার বছরের বাঙালি জাতির ভিতরে তাদের সেই অন্তরের অন্তঃস্থলে সেই গুমড়ে ওঠা সেই স্বাধীনতার যে স্বাদ তিনি এনে দিয়েছিলেন। সেই কারণেই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সে কারণেই তিনি জাতির পিতা। অথচ আমরা এই বাঙালি এমন একটি আত্মঘাতী জাতি, স্বাধীনতার হাজার বছরে সেই নিপীড়িত নির্যাতিত একটি জাতিকে যিনি মুক্তি এনে দিলেন, তার লাইফে কোনো রকমের ভোগের ইতিহাস নাই, তার জীবনটাই ছিল ত্যাগের ইতিহাস। তিনি তার সেই ত্যাগ শুধু নিজের ত্যাগ, আমরা যদি বঙ্গমাতার জীবনী দেখি, আমরা বঙ্গমাতাও একটি মহিয়সী নারী, যিনি বঙ্গবন্ধু এই যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের অন্যতম সহায়ক শক্তি হিসাবে বঙ্গমাতা ভূমিকা রেখেছে। অথচ স্বাধীনতার মাত্র ৩.৫ বছরের মাথায় আমরা সেই ক্ষণজন্মা মহাপুরুষকে হত্যার মাধ্যমে আমরা সারা পৃথিবীর বুকে একটি আত্মঘাতী জাতি হিসেবে রূপান্তরিত হই। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। বঙ্গবন্ধুকে শুধু হারানোর পরে এর পরবর্তী যে কর্মকাণ্ডগুলো, সেগুলাও সারা পৃথিবীর কাছে আমাদের একটা লজ্জার ইতিহাস। জাতির পিতাকে হত্যার পরে এই হত্যাকাণ্ডের বিচার যাতে না হয়, তার জন্য আমরা ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়েছি। এই বঙ্গবন্ধুর যে আদর্শ, তার যে দর্শন, তার যে রাজনৈতিক চিন্তা চেতনা, একটি আধুনিক রাষ্ট্র করার যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে পরবর্তী প্রজন্ম আর স্মরণ না করতে পারে, পরবর্তী প্রজন্ম যাতে বহন না করতে পারে, তারপরেই শুরু হয় ৭৫-এর পরে বঙ্গবন্ধুর ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়, তরুণ প্রজন্মকে মিথ্যা বিকৃত ইতিহাস শেখানোর অপচেষ্টা করা হয়। কিন্তু ইতিহাস বড়ই নির্মম, ইতিহাস তার আপন গতিতেই চলে। তাই আমরা দেখি তরুণ প্রজন্ম, এই বর্তমান প্রজন্ম, তারা নিজের তাগিদে স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস, স্বাধীনতা যুদ্ধে কার কি ভূমিকা ছিল, বঙ্গবন্ধুকে কেন হত্যা করা হয়েছে, আজকের তরুণ প্রজন্ম আশাবাদী করে তুলেছে এই বাঙালি জাতিকে। এই বাঙালি জাতির ইতিহাসে যতগুলা অর্জন আছে, সব অর্জনগুলাই এই তরুণ প্রজন্মের মাধ্যমেই অর্জিত হয়েছে। আমরা যদি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা বলি, সেই তরুণ প্রজন্ম, সেই বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরাই সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সেই বিজয় এনেছে। আমরা যদি ১৯৬৬ ৬ দফার কথা বলি, বঙ্গবন্ধু কিন্তু এই ৬ দফা ছাত্রলীগের কর্মী সমর্থকদের নিয়েই তিনি এগিয়ে গেছেন। আমরা যদি ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের কথা বলি, এই গণ অভ্যুত্থান এই তরুণ প্রজন্ম তৎকালীন যে সমস্ত ছাত্রছাত্রীদের আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে যে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসি দেওয়ার যে অপচেষ্টা করেছিল, সেটাকে রুখে দিয়েছে। ১৯৭১ সাল বলি, আমরা ১৯৭৫ সালের পরে যে তথাকথিত সামরিক সরকারের অধীনে দীর্ঘ সময় এই দেশ শোষিত হয়েছে, ১৯৯০ সালে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেটাই তরুণ শিক্ষার্থীরাই করেছে। ২০১০ সালে যুদ্ধ অপরাধীদের বিচারের যে আন্দোলন, সেই আন্দোলন তরুণ প্রজন্মরাই করেছে। তাই আমাদের বর্তমান, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, বাট বঙ্গবন্ধুর যে ২ কন্যা, ভাগ্যক্রমে বেঁচে যাওয়া যে ২ কন্যার ১ কন্যা বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি বর্তমান বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। আমরা তরুণ প্রজন্মের কাছে বিউ রেডিওকে আমি ধন্যবাদ জানাই।
যে বিউ রেডিও, যে বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন 2, গত বছর তারা এই 15ই অগাস্ট উপলক্ষে বঙ্গবন্ধু অলিম্পিয়াড 1 আয়োজন করেছিল। সেখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সেই আয়োজন তারা বেশ সফলভাবে করেছিল। এই আয়োজনের মাধ্যমে যেমন স্বাধীনতা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ইতিহাস এবং তরুণ প্রজন্মকে ভিতরে যাতে ছড়িয়ে দেওয়া যায়, এই কাজটা তারা এবার করেছে। বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা এখানে অন্তর্ভুক্ত করেছে। এইটাই আমাদের এই যে আমরা শোক দিবসের আলোচনা আমরা করি, এই আলোচনায় শুধু আমাদের ইতিহাস পর্যালোচনা যেমন করব, একই সাথে আমরা আজকে স্বাধীনতার আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, মুজিব জন্ম শতবর্ষ পালন করছি। আমরা এই এবারে শোক দিবস বঙ্গবন্ধুর 46তম শাহাদত বার্ষিকী। এই 46তম শাহাদত বার্ষিকী আমরা আজ থেকে 10 বছর পরে হয়তো কোনো যারা সরাসরি মুক্তিযুদ্ধ করেছে এরকম কাউকে হয়তো পাবো না। তাহলে সেই মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গমাতার ইতিহাস আমাদের তরুণ প্রজন্মকে জানতে হবে। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, তার চিন্তা, চেতনা, আত্মত্যাগের ইতিহাস তরুণ প্রজন্ম যত জানবে তত তাদের ভিতরে দেশপ্রেম, তাদের ভিতরে আত্মত্যাগ, তাদের ভিতরে একটি জাতির জন্য একটা মানুষের কি অবদান রাখতে পারে এবং সেটা তাদের ভিতরে যত বেশি গ্রথিত হবে, এই বাঙালি জাতির জন্য আমি মনে করি বঙ্গবন্ধুর যে দেখে যাওয়া বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা গড়ার, সেই স্বপ্ন তত দ্রুত বাস্তবায়িত হবে। বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো তার রাজনৈতিক দর্শন, চিন্তা চেতনার আলোকে যেভাবে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, আমরা মনে করি এই তরুণ প্রজন্মই পারে যে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি বাঙালিদের যত অর্জন, প্রত্যেকটা অর্জনের পিছনে ভূমিকা আছে এই তরুণ প্রজন্মের। এবং আমরা মনে করি যে এখন এই বর্তমান তরুণ প্রজন্মকে আমরা যদি এই বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, চিন্তা চেতনা, তার আত্মত্যাগের ইতিহাসগুলো যত বেশি তরুণ প্রজন্মের ভিতরে ছড়িয়ে দিতে পারব, সেটাই হবে আমাদের এই স্বাধীনতা, আমাদের শোক দিবসের যে আলোচনা সভার সার্থকতা। সেই দিক থেকে আমি মনে করি যে বিইউ রেডিও যে কাজটি করেছে, সেটা আমি মনে করি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেটা করেছে, এই বিইউ রেডিওর এটা আমি মনে করি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও এটা হয়তো অনুকরণ করবে। পরিশেষে আমি এটাই বলবো, বঙ্গবন্ধুর জীবন থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে মানুষের একজন মানুষ হিসাবে পৃথিবীতে আসার সার্থকতা তখনই হয় যখন সেটা ভোগের নয়, ত্যাগই মানুষকে অমর করে। ত্যাগই মানুষের দৈহিকভাবে মৃত্যু ঘটলেও মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে থেকে যায় যারা ত্যাগ করতে শেখে। তাই আমরা আবারও বঙ্গবন্ধুর এই 46তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি আবারও আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং একই সাথে আমরা আর একটা কথা বলে আমি শেষ করব, বঙ্গবন্ধুরাই যে সমস্ত অপচেষ্টা ইতিপূর্বে হয়েছে, যে বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর পরিবারকে, বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দল সেটাকে বিভিন্ন ধরনের কূটকৌশলের মাধ্যমে তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে। বাট বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা একটা বাদ দিয়ে আর একটা কল্পনা করা যায় না। এটা এক এবং অভিন্ন শক্তি। বঙ্গবন্ধু
আলাদাভাবে বিশ্লেষণ করার কোনো সুযোগ নাই। যারা বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দিতে চায়, বঙ্গবন্ধুরা নিজেরাই ইতিহাস। বঙ্গবন্ধুদের নাম ইতিহাসে লেখা থাকবে না, বঙ্গবন্ধুরাই ইতিহাস সৃষ্টিকারীদের নাম। আর যারা এই অপচেষ্টা করবে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আবারও আমি বঙ্গবন্ধু এবং 15ই আগস্টের নিহত সকল শহীদকে শ্রদ্ধা জানিয়ে এবং আজকের এই বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন 2-তে যারা বিজয়ী হবেন, ফলাফল ঘোষণা হয়তো হয়নি, হবে, যারা বিজয় হবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে আজকের এই অনুষ্ঠানের আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ খোরশেদ আলম স্যারকে অত্যন্ত সাবলীলভাবে বঙ্গবন্ধুর কৃতিত্ব ও অবদান আমাদের মাঝে তুলে ধরার জন্য। সুপ্রিয় সুধী, আমরা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করে আছি আমাদের আজকের এই শোক দিবসের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য, যিনি আমাদের মতো তরুণ বয়স থেকেই বঙ্গবন্ধুর আদর্শের চর্চা করেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে লেখালেখি করেছেন বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা, যিনি সবসময় প্রত্যাশা করেন তরুণরা যেন বঙ্গবন্ধুর আদর্শে আদর্শবান মানুষ হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে অবদান রাখবে। আশা করি আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদিকুল আরিফিন স্যারকে আজকের আলোচনা উপস্থাপন করার জন্য। ধন্যবাদ সঞ্চালক আসাদুজ্জামানকে। বরিশাল ইউনিভার্সিটি রেডিও, বিউ রেডিও আয়োজিত 15ই আগস্টের জাতীয় শোক দিবসের আলোচনা সভা এবং বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন 2 এর ফলাফল ঘোষণার এই আয়োজনে আমাদের সাথে যুক্ত আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ডক্টর খুরশেদ আলম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসির সম্মানিত পরিচালক জনাব জ্যোতির্ময় বিশ্বাস, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব শরীফা শিরিন সহ বিউ রেডিওর সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ, যারা শুনছেন এবং যারা আগামীতে শুনবেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। আমরা এমন একটি সময়ে এই আলোচনা করছি যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং শোকাবহ অগাস্ট মাস অতিবাহিত হচ্ছে। আমি আমার আলোচনার শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 15ই আগস্টে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও অন্যান্য যারা নির্মমভাবে শহীদ হয়েছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আমি সেই সাথে শ্রদ্ধা জানাই এই বরিশালের কৃতি সন্তান, দক্ষিণাঞ্চলের অমীমাংসিত নেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ শহীদ আব্দুর রব সেনিয়াবাদ সহ তার পরিবারের যে 6 জন সেদিন নির্মমভাবে হত্যা হয়েছিলেন এবং যারা আহত হয়েছিলেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের আত্মত্যাগে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মা বোনকে, যাদের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। আমি শ্রদ্ধা জানাই সেই জাতীয় 4 নেতাকে, যাদেরকে 1975 সালের 3রা নভেম্বর জেলের অভ্যন্তরে
নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এই যাবৎকালে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শহীদ সকলকে। সুধীবৃন্দ এবং যারা শুনছেন তাদের কাছে নিশ্চয়ই অনেক প্রশ্নের উপস্থাপন হয়ে যায় আমাদের এই জাতীয় শোক দিবসের আলোচনায়, এই অগাস্টের আলোচনায়। একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে আমার কাছেও, আমি এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করি এই বর্তমান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, অর্থাৎ স্বাধীনতার 50 বছরে এসে, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে এসে, এই অগাস্ট মাসে এসে 2021 সালে 15ই আগস্টের হত্যাকাণ্ড এবং বঙ্গবন্ধু কতটা প্রাসঙ্গিক। এর কি প্রাসঙ্গিকতা আছে? স্বাধীনতার তো 50 বছর হয়ে গেছে, বঙ্গবন্ধুর জন্মের শতবর্ষ হয়ে গেছে। তাহলে এই আগস্ট মাসে এসে আমরা কেন 15ই আগস্টের শোকাবহ আলোচনা বঙ্গবন্ধুকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, মুক্তি সংগ্রাম নিয়ে করব? কেন প্রাসঙ্গিক হবে? সঙ্গত কারণেই আজকের প্রজন্মের কাছে, যে প্রজন্ম স্বাধীনতার পরবর্তী অনেক বছর পরের জন্ম হয়ে এই বাংলাদেশে বেড়ে উঠেছে, এখন সচেতন তরুণ, যুবক এবং পূর্ণবয়স্কর দিকে যাচ্ছে, সেই প্রজন্মের কাছে এই প্রশ্নের উত্তর দিতে হবে। কেন প্রাসঙ্গিক জাতির পিতা বঙ্গবন্ধু এবং 15ই আগস্টের এই শোকাবহ আলোচনাগুলো? আমি একটা জিনিস খুব পরিষ্কারভাবে মনে করি, 4টি বিষয়ে যদি আজকের তরুণ প্রজন্মের কাছে প্রশ্ন করার সক্ষমতা তৈরি করে দেয়া যায়, তাহলে বঙ্গবন্ধু কেন প্রাসঙ্গিক সেটি পরিষ্কার হয়ে যাবে। সেই 4টি বিষয় কি? একটি হলো 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু তার আজীবন লালিত স্বপ্ন আত্মমর্যাদাশীল বাঙালি জাতিকে প্রতিষ্ঠার জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বাধীনতার ঘোষণা দেয়া। কি সে জাতি রাষ্ট্র? বাঙালি জাতি এবং বাংলাদেশ। আমি বলি, এই 7ই মার্চে বঙ্গবন্ধু এই বাংলাদেশ নামক রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই যে রাজনৈতিক স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আমি বলছি, এই বলার জন্য আজকের তরুণ প্রজন্মের কাছে তার নিজের প্রশ্ন করার সক্ষমতা তৈরি করতে হবে। কেন স্বাধীনতা ঘোষণা করার কথা বলছে, কেন রাজনৈতিক স্বাধীনতার কথা বলছে, কেন 7ই মার্চের এই বিশাল জনসভায় বঙ্গবন্ধু তার ভাষণ দিলেন, যে ভাষণটি আজকে ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কোতে সংযুক্ত হলো, তার ভাষণটা আজকে ওয়ার্ল্ডে স্বীকৃত হলো, এই 7ই মার্চের ভাষণটি। সুতরাং এই প্রশ্ন করার সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যে দিয়ে দিতে হবে, এনে দিতে হবে। তরুণ প্রজন্ম প্রশ্ন করবে, 7ই মার্চের ভাষণ ওয়ার্ল্ড হেরিটেজে কেন গেল? ইউনেস্কো কেন তাকে স্বীকৃতি দিল? তরুণ প্রজন্ম প্রশ্ন করতে সক্ষম হবে, 7ই মার্চে কেন স্বাধীনতা ঘোষণার কথা বলছে, আর আমি সাদেকুল আরিফিন কেন রাজনৈতিক স্বাধীনতা ঘোষণার কথা বলছি। এইগুলো বলছি আমি এই জন্য, 7ই মার্চ নিয়ে আমাদের অনেক আলোচনা আছে। স্বাধীনতার ঘোষণা, রাজনৈতিক স্বাধীনতার ঘোষণা, 7ই মার্চের ভাষণ নিয়ে অনেক দিক নির্দেশনা, 71-এর যুদ্ধের দিক নির্দেশনা ইত্যাদি অনেক আলোচনা। সুতরাং আমরা যারা এসব আলোচনা করছি, সেই বিষয় সম্পর্কে এই প্রজন্মকে প্রশ্ন করার সক্ষমতা তৈরি করে দিতে হবে। 1 নম্বর গেল। 2 নম্বর হলো 1971
71 সালের 26শে মার্চের প্রথম পরে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করলেন, যেটিকে আমি বলছি প্রশাসনিক স্বাধীনতা ঘোষণা। আমার মতো অনেকে অনেক আলোচনা করছে। কেন এই সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে প্রশ্ন করার সক্ষমতা অর্জন করবে? যখনই 26শে মার্চের প্রথম পরের স্বাধীনতার ঘোষণা, যেটাকে আমি প্রশাসনিক স্বাধীনতার ঘোষণা বলবো, তখন তরুণ প্রজন্মের মধ্যে প্রশ্ন আসবে 25শে মার্চের যে গণহত্যা, অপারেশন সার্চলাইট, 7ই মার্চের পর থেকে ধাপে ধাপে নানা ষড়যন্ত্র, আলোচনা, গোল টেবিল বৈঠক ইত্যাদি ইত্যাদি করতে করতে 25শে মার্চে এসে হঠাৎ করে পাকিস্তানের আর্মি এদেশের রাতে ঘুমন্ত মানুষের উপরে গুলি চালিয়ে গণহত্যা করলো, যেটাকে অপারেশন সার্চলাইট বলা হচ্ছে। এই সবগুলো ঘটনা প্রবাহ সম্পর্কে তার প্রশ্নের উদ্রেক হবে। যে কারণেই আমি বলছি 26শে মার্চের প্রশাসনিক স্বাধীনতা ঘোষণার আলোকেই এই প্রজন্মের মধ্যে প্রশ্ন করার সক্ষমতা অর্জন করে দিতে হবে। নাম্বার 3, 1971 সালের 10শে এপ্রিল, যেদিন প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র এবং সরকার গঠন করা হলো, যে সরকারের রাষ্ট্রপতি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি হলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী হলেন তাজউদ্দিন আহমেদ। সেদিন বঙ্গবন্ধু অনুপস্থিত, কিন্তু বঙ্গবন্ধুর যে নির্দেশনাগুলো দিয়ে গিয়েছিলেন তার অকৃত্রিম ঘনিষ্ঠ সহচরদেরকে, সেই চার নেতাকে, তারা সেই 4 নেতা বঙ্গবন্ধুর নির্দেশনায়, বঙ্গবন্ধুর দেখানো পথে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করলেন, তৈরি করলেন, প্রস্তুত করলেন এবং সরকারের রূপরেখা গঠন করলেন। এবং 17ই এপ্রিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, অর্থাৎ আন্তর্জাতিক সাংবাদিক, আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের প্রতিনিধিদের হচ্ছে সেই সরকারের রূপ, সরকারের কাঠামো প্রকাশ করলেন এবং আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার নিলেন। রাষ্ট্রপতির পক্ষে উপরাষ্ট্রপতি, অর্থাৎ অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এটি হলো 3 নম্বরের। এই দুটি বিষয়ের জন্যও তরুণ প্রজন্মকে প্রশ্ন করার সক্ষমতা অর্জন করতে, সক্ষমতা তৈরি করে দিতেন। আর নাম্বার 4 হলো 1971 সালের 16ই ডিসেম্বরের বিজয় দিবস। কেন 16ই ডিসেম্বরে বিজয় হলো? খুব সঙ্গত কারণেই আমরা যদি বলি, জাতির পিতা আমাদের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আপামর 7.5 কোটি বাঙালি, ব্যতিক্রম শুধু তৎকালীন আলবদর, রাজাকার, আলসাম এবং স্বাধীনতা বিরোধী কিছু রাজনৈতিক দল, যেটি আজকে আদালত কর্তৃক প্রমাণিত, জামাত ইসলামী এবং তার সমর্থক কিছু নেতা ছাড়া সকলেই ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধের সংগ্রামে, যার সংগ্রামে প্রেক্ষিতে 16ই ডিসেম্বরে স্বাধীনতা লাভ করল। এবং এই স্বাধীনতা পর্যন্ত পরম্পর অনেক ঘটনাবলী সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে প্রশ্ন করার সক্ষমতা তৈরি করে দিতে হবে। এই 4টি বিষয়ের যদি প্রশ্ন করার সক্ষমতা তৈরি করে দেওয়া যায়, এই 4টি বিষয়ে যদি পর্বপর বিশ্লেষণ করার আগ্রহ তৈরি করে দেওয়া যায়, এই 4টি বিষয় সম্পর্কের ঘটনা প্রবাহ যদি তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু করা যায়, তাহলেই আজকের বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে, আজকের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা অত্যধিক প্রাসঙ্গিক হয়ে যাবে বলে আমি মনে করি। পাশাপাশি 15ই আগস্টে বঙ্গবন্ধু নিয়ে আলোচনা এবং 15ই আগস্টের যে শোক দিবস কেন, সেটি নিয়ে আলোচনা করতে হলেও এই আলোচনার আঙ্গিক আকার আরো অনেক বড় করে সম্প্রসারণ করতে হবে।
আজকে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা শুনছি, সেই 8টা থেকে আমি বসে আছি। আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য কখনো সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে ইতোমধ্যে আমাদের সম্মানিত 3জন শিক্ষকের কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। সুতরাং 15ই আগস্টের আলোচনার আঙ্গিক এবং আকার আমি আর বড় করব না। আমি শুধু তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এটুকু বলতে চাই, কারণ বিইউ রেডিও আজকে যে আলোচনার আয়োজন করেছে, এই আয়োজনকে আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। আমি অত্যন্ত আশাবাদী হয়ে উঠছি। আমার সামনে বাংলাদেশ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে একটা আশার আলো, একটা আশার পথ তৈরি করে দিয়েছে এই বিইউ রেডিওর তরুণ কর্মীরা, তরুণ শিক্ষার্থীরা, এই তরুণ প্রজন্মের এই অংশটি। আমি মন থেকে অত্যন্ত উৎসাহী হয়ে উঠছি, অত্যন্ত আগ্রহী হয়ে উঠছি এদের প্রতি। এরা আজকে নিজেদের উদ্যোগে এই যে বঙ্গবন্ধু 15ই আগস্ট আলোচনা এবং অলিম্পিয়াডের আয়োজন করলো, এই চেতনাবোধ থেকেই তো আগামীর প্রজন্মর ওই প্রশ্নের করার, বিশ্লেষণ করার দক্ষতা অর্জন করবে, সক্ষমতা অর্জন করবে। সুতরাং আমি বিইউ রেডিওকে, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের 8000 শিক্ষার্থী, অনেক শিক্ষার্থীর অনেক সংগঠন আছে, অনেক শিক্ষার্থীদের অনেক রকমের আয়োজন করে থাকে, যদিও প্যান্ডামিকের কারণে তারা করতে পারছে না। কিন্তু আজকে যারা এই ভয়াবহ 15ই আগস্ট নিয়ে, এই ভয়াল আগস্ট মাসকে নিয়ে, আমাদের জাতির পিতাকে নিয়ে আলোচনার আয়োজন করেছে, সে যত সীমিত ছোট আকারেই হোক না কেন, সেইটাই আমার কাছে সবচেয়ে বড়, সবচেয়ে আশাবাদী, সবচেয়ে আলোর পথ উন্মুক্ত করেছে বলে আমি বিশ্বাস করি। এই কারণেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। যে যে সংগঠন ছাত্রদের দ্বারা গঠিত যারা এই আয়োজনটি করবে, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি ফিরে আসি আবার 15ই আগস্টের এই আলোচনার, বিশেষ করে 15ই আগস্টের হত্যাকাণ্ডের প্রেক্ষিত থেকে নিয়ে খুব সংক্ষিপ্তভাবে যদি আমি বলি, 1975 সালের 15ই আগস্টের হত্যা শুধু ব্যক্তি পরিবারকে হত্যা করা নয়। মনে রাখতে হবে 75 সালের 15ই আগস্টের রাতে প্রথম যে গাড়ির বহরটি বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যে গিয়েছিল সেটা প্রথমে 32 নম্বরে, দ্বিতীয় যে গাড়ির বহরটি গিয়েছিল সেটা আব্দুর রব সেরিয়াবাদ শেখ মনির বাসার দিকে। 3টি গাড়ি বা 3টি বাহিনী, 3টি টিম বা 3 গুচ্ছ মানুষ, যে হত্যাকারী, তারা 3টি জায়গায় গিয়েছিল সারা ঢাকা শহরের মধ্যে, আর কোথাও ওই দিন রাতে যায় নাই। 1 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়িতে, 2 আব্দুর রব সেরিয়াবাদের বাড়িতে, 3 শেখ মনির বাড়িতে। এবং সেই 3টি বাসায় নৃশংসভাবে হত্যা করেছিল, যাকে সামনে পেয়েছিল তাকে হত্যা করেছিল, ডেকে ডেকে নিয়ে হত্যা করেছিল। এই হত্যাটি শুধু পরিবারকে লক্ষ্য করে নয়, ব্যক্তি মুজিবের শরীরকে লক্ষ্য করে নয়, এই হত্যাটি ছিল ব্যক্তি মুজিবের আদর্শকে লক্ষ্য করে, এই হত্যাটি ছিল ব্যক্তি মুজিবের চেতনাকে লক্ষ্য করে, এই হত্যাটি ছিল সামগ্রিক অর্থে বাঙালি, বাংলাদেশ, অসাম্প্রদায়িকতা তথা মুক্তিযুদ্ধের চেতনাকে লক্ষ্য করে। মনে রাখতে হবে, যেটাকে আমরা এক কথায় মুক্তিযুদ্ধের চেতনার হত্যাকারী বলি, যেটা আমরা এক কথায় বঙ্গবন্ধুর আদর্শের হত্যাকারী বলি, সেটি ছিল লক্ষ্য, এবং এটি ছিল একটি ভয়াল রাজনৈতিক লক্ষ্য। এবং এই হত্যাকাণ্ডের এই লক্ষ্যে আমি 3টি প্রপঞ্চকে দেখতে পাই। 1 নম্বর প্রপঞ্চ হলো সাম্রাজ্যবাদের ভূমিকা। সে সময়ে আমেরিকা, চীন সহ যেসব দেশ বঙ্গবন্ধুকে এবং তার দেশকে, বাংলাদেশকে সেই সময় পর্যন্ত স্বীকৃতি দিয়েছিল না, এবং তারা নানা রকম চক্রান্ত করেছিল, সেই ভূমিকার বিশ্লেষণ তরুণ প্রজন্মের সামনে আনতে হবে।
দুই, মৌলবাদের ভূমিকা। সে সময়ে মৌলবাদের বড় অনুসারী ছিল মওদুদিবাদের অনুসারীরা, এবং সেই মওদুদিবাদের অনুসারীর গুচ্ছ যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারতো না, অসাম্প্রদায়িকতাকে মেনে নিতে পারতো না, প্রগতিশীল চেতনাকে মেনে নিতে পারতো না, সেই মৌলবাদ মতাদর্শের অনুসারীরা যারা মওদুদিবাদী মতাদর্শের মানুষ, তাদের ভূমিকা। তিন, এদেশীয় স্বাধীনতা বিরোধী চক্রের চক্রান্ত, যারা ৭১ সালে স্বাধীনতা বিরোধী চক্রান্তে যুক্ত ছিল, যে রাজনৈতিক দল যেটা আদালত কর্তৃক আজকে স্বীকৃত হয়েছে, জামায়াত ইসলামী, এবং সেই সমর্থক অনেক নেতা কর্মী যারা সে সময় পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে নানা চক্রান্ত করেছে। তার গুরুত্বপূর্ণ একটি চক্রান্ত 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদের হত্যা করার নীল নকশা সহ এই চক্রান্তকারীদের ভূমিকা 1975 সালের 15ই আগস্টে পূর্বাপর বিশ্লেষণ করতে হবে। মনে রাখতে হবে 75 সালে যখন তারা হেরে গেল, 71 সালে যখন তারা হেরে গেল, এদেশের আপামর মানুষ বঙ্গবন্ধুর ডাকে মুক্তি সংগ্রাম করে 16ই ডিসেম্বরে স্বাধীনতা নিয়ে আসলো। সেই হেরে যাওয়াটাকে তারা কখনোই মেনে নিতে পারে নাই। তারা সংগঠিত হয়েছে, চক্রান্ত করেছে, চেষ্টা করেছে মাঝে মাঝে সবল মারার, এবং সেই চক্রান্তের পটভূমি তৈরি করার জন্য 74 সালে মানসিকভাবে বিকারগ্রস্ত একজন মহিলাকে জাল পরিয়ে ছবি তুলে আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করেছে বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে। এই 74 সালে আমেরিকার যে খাদ্যের সাহায্যের যে জাহাজটি আসছিল, ঠুনকো উছিলায় সেই জাহাজটিকে ফিরিয়ে নিয়ে গেছিল আমেরিকা, কৃত্রিম সংকট তৈরি করার জন্য বঙ্গবন্ধু সরকারের রাষ্ট্র পরিচালনায় বাধাগ্রস্ত করতে। এগুলো ছিল সবগুলোই চক্রান্ত, বঙ্গবন্ধু 75 সালে 15ই আগস্টে হত্যার পটভূমি। আরো অনেক বিস্তারিত ঘটনা আছে, আমি বিস্তারিত যাচ্ছি না, শুধু এটুকু বলতে চাই, এই তিনটি প্রপঞ্চের ভূমিকা পরপর বিশ্লেষণ করে তরুণ প্রজন্মকেও প্রশ্নের করার সক্ষমতা, দক্ষতা অর্জন করতে হবে। যদি সেই জায়গাটায় তরুণ প্রজন্মকে পৌঁছে দেয়া যায়, সেই দক্ষতায় দীক্ষিত করা যায়, সেই সক্ষমতায় সক্ষম করা যায়, তাহলে তরুণ প্রজন্মর কাছে সহজ সরল ভাবে পরিষ্কার হয়ে যাবে 75 সালের 15ই আগস্টে কেন জাতির পিতা সহ তার পরিবারের এবং লক্ষ্য সহ তার অন্যদেরকে হত্যা করা হয়েছে। এটা পরিষ্কার, আমি একটু আগেই বলেছি, শুধু শারীরিকভাবে পরিবারের সদস্যদেরকে হত্যা করা ছিল না, হত্যা করা হয়েছিল রাজনৈতিক হীন ষড়যন্ত্রে, চক্রান্তে, এবং একটি আদর্শকে হত্যা করার লক্ষ্যে। কিন্তু তারা জানে না শারীরিকভাবে মানুষকে হত্যা করা যায়, কিন্তু মানুষের আদর্শকে, মানুষের চেতনাকে কখনোই হত্যা করা যায় না। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেটি তার নেতৃত্বের মধ্যে দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে। আমি পিউ রেডিওকে আরো সাধুবাদ জানাই। আমি শুনেছি তারা ইতোমধ্যে আমাদের অনেক শিক্ষকদেরকে নিয়ে এই আগস্ট মাসের এই স্বাধীনতার, এই মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আয়োজন করেছে। আমি সেই সব শিক্ষকদেরকেও সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যারা বিউ রেডিওর এই আয়োজনে সংযুক্ত হয়ে আলোচনা করেছে, যাদের আলোচনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয়েছে, যাদের আলোচনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সত্যিকার অর্থেই স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে সমার্থক হিসাবে বুঝে নেওয়ার চেষ্টায়
উদ্বুদ্ধ হয়েছে। আমি এটাই আশা করি, এটাই মনে করি। সে কারণে আজকের এই প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং স্বাধীনতা, এই তিনটি শব্দ এক, অভিন্ন এবং সমার্থক। এর কোনোটি বাদ দিয়ে বাংলাদেশ নয়। এই তিনটিকে দিয়েই বাংলাদেশ, অর্থাৎ যে তিনটি বিষয় সেটার সমান সমান বাংলাদেশ। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতা সমান সমান বাংলাদেশ। সেই বাংলাদেশের নেতৃত্ব দানকারী, সেই বাংলাদেশের মহানায়ক, সেই বাংলাদেশ গঠন করে দিল যে যার জন্য যে আজীবনের শ্রম, যিনি জীবনের 13টি বছর জেলের অভ্যন্তরে শোষণ নির্যাতন স্বীকার করলেন, সেই ব্যক্তিকে শারীরিকভাবে হত্যা করে রাজনৈতিক কুচক্রীরা মনে করেছিল, রাজনৈতিক প্রতিক্রিয়াশীলরা মনে করেছিল, রাজনৈতিক মৌলবাদী মতাদর্শের লোক মনে করেছিল যে আদর্শকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। কিন্তু ওই যে বলেছি, ব্যক্তিকে হত্যা করলে আদর্শকে হত্যা করা যায় না। কারণ বঙ্গবন্ধুর আদর্শের সাথে আপামর বাঙালির মননের একটি সম্পর্ক স্থাপন হয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বের উপর আপামর বাঙালির বিশ্বাস এবং আস্থা স্থাপন হয়েছিল, যে কারণে বঙ্গবন্ধু তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীনতার আগে সকল বাঙালিকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন, ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। ব্যতিক্রম ছিল কি স্বাধীনতা বিরোধী কিয়দাংশ কিছু মানুষ। এই যে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন, এই যে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, এই যে মতাদর্শে দীক্ষিত করতে পেরেছিলেন, এই যে চেতনায় জাগ্রত করতে পেরেছিলেন, সেই মানুষগুলোই ৭৫ সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ 21 বছর সংগ্রাম করে তারই সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসালেন আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকারের মধ্যে দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোন দল বিপ্লব করে দেশ স্বাধীন করলে, সরকার গঠন করলে, যদি প্রতি বিপ্লব যেটাকে বলা হচ্ছে, আমি যেটাকে বলি হত্যা এবং অপসারণ, শাসন ক্ষমতা দখল, সেই করার মধ্যে দিয়ে যখন সেই বিপ্লবের দলকে সরিয়ে দেওয়া হয়, সেই দল আর কখনো আবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসতে পারে না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া দল, বঙ্গবন্ধুরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার ক্ষমতায় ফিরে এসেছিল 1996 সালে, এবং এসে বঙ্গবন্ধুকে হত্যার পর দুটি বিষয় অত্যন্ত নিকারজনকভাবে এই বাংলাদেশে জারি করা হয়েছিল। কোনো সভ্য সমাজে, কোনো ভদ্র সমাজে, কোনো মানবিক সমাজে এটি কখনোই হয় না। সেটি হলো, একটা হলো বঙ্গবন্ধুর হত্যাকারীদের কোনো বিচার করা যাবে না, কোনো বস্তু তোলা যাবে না বলে একটি অধ্যাদেশ জারি করেছিল সংঘোষিত রাষ্ট্রপতি মুস্তাক, খন্দকার মুস্তাক। আর সেই অধ্যাদেশটিকে পরবর্তীতে আইনে পরিণত করেছিল স্বঘোষিত সামরিক আইন প্রশাসক তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। একটি অধ্যাদেশ থেকে আরো উন্নত করে আইনে পরিণত করা হলো যে আর কখনোই এই বঙ্গবন্ধু তার পরিবার সহ যারা যারা 15 আগস্ট হত্যা হয়েছিল তাদের হত্যাকারীদেরকে কোনোভাবেই আইনের মুখোমুখি করা যাবে না, প্রশ্ন তোলা যাবে না। এটি কখনো হয়? পৃথিবীর জঘন্যতম অপরাধ হলো হত্যাকাণ্ড, আর সেই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, আইনের মুখোমুখি করা যাবে না। এটি কোনো সভ্য সমাজের, সভ্য দেশের কোনো কথা হতে পারে? এমনকি যে চিহ্নিত হত্যাকারীরা, যারা আত্মস্বীকৃত হত্যাকারী, যারা
আন্তর্জাতিক মিডিয়ার কাছে স্বীকার করেছে যে তারা হত্যা করেছে বঙ্গবন্ধু এবং তার পরিবার ইত্যাদি, তাদেরকে পুরস্কৃত করা হলো, বিদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়া হলো বিভিন্ন র্যাঙ্কে, তাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়া হলো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, তরুণ প্রজন্মকে জানা দরকার, এই ৭৫ পরবর্তীতে যে সুযোগগুলো দূতাবাসের চাকরি থেকে শুরু করে যে ব্যবস্থা তারা করে দিল, ৯৬ সালে এসে আওয়ামী লীগ সরকার যখন ওই যে ইন্ডিপেন্ডেন্ট আইন সেটি 14ই নভেম্বর পার্লামেন্টে এনে রহিত করলো, অর্থাৎ ওই আইনকে স্থগিত করে দেয়া হলো যাতে বঙ্গবন্ধু সহ 15 আগস্টে সকলের বিচার করা যায়। আর যারা আত্মস্বীকৃত খুনি, যাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল, তাদেরকে বরখাস্ত করা হলো। পরিতাপের বিষয় হলো 2001 সালে যখন আবার ওই দল, জিয়াউর রহমানের দল ক্ষমতায় আসলো, তারা এসে আবার তাদেরকে চাকরিতে ফিরিয়ে দিল, এমনকি মৃত্যু পরবর্তীতেও সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হলো। কেননা ৯৬ সালে ইন্ডিপেন্ডেন্ট এই আইন রোধ করার পর বিচার কার্য শেষ হতে হতে অনেক সময় লেগে গিয়েছিল। সেটা নিম্ন আদালতের রায় হয়েছিল, কিন্তু উচ্চ আদালতে যখন আপিল বা রিট হয়েছিল, তার মধ্যেই সরকার পরিবর্তন হয়ে বিএনপি এবং 4 দলীয় বা জামাত জোট ক্ষমতায় এসেছিল। তারা আবার সেই বিচার প্রক্রিয়াকে স্থগিত করেছিল এবং ওই যে যাদের বরখাস্ত করা হয়েছিল, যে আত্মস্বীকৃত খুনিদেরকে, তাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল সহ নানা সুযোগ সুবিধা দিয়েছিল। এমনকি একজন মারা বা রিটায়ার্ড হয়েছিল, তাদেরকেও পূর্ণাঙ্গ সুবিধা দেওয়া হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এবং জামাত ইসলামের 2 জন মন্ত্রী সহ 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিলেন। কিন্তু ইতিহাসের চাকা সত্যের দিকে ঘুরে বলে আবার 2009 সালের পরে রাষ্ট্র বা সরকার পরিচালনার দায়িত্ব যখন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পেয়েছিলেন, তখন তিনি বিচারের রায় সকল ধাপের বিচার সম্পন্ন করে, স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার সম্পন্ন করে যে রায় হয়েছিল, সেই রায়টি কার্যকর করা হয়েছিল। কিন্তু যাদেরকে রায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, তাদের সকলের রায় কার্যকর করা হয়নি। এখনো 5 জন পালিয়ে আছে বিভিন্ন জায়গায়। তরুণ প্রজন্মকে এই জায়গাগুলোকে আলোচনা বিশ্লেষণে আনতে হবে যে কেন আত্মস্বীকৃত খুনিদেরকে বাঁচাতে হবে, কেন আত্মস্বীকৃত খুনিদেরকে বিদেশি দূতাবাসে চাকরি দিতে হবে, কেন আত্মস্বীকৃত খুনিদের যখন রায় হয়ে গেল আদালতে, তারপরেও তাদের রায় কার্যকর না করে বিচারের কাজ বিলম্বিত করতে হবে, স্থগিত করে দিতে হবে। এসব প্রশ্ন এখন প্রাসঙ্গিক। সুতরাং 15 আগস্টের আলোচনা এখনো প্রাসঙ্গিক, আগামীতেও প্রাসঙ্গিক থাকবে। কারণ আগামীতে ওই তরুণ প্রজন্মের কাছে ওই ইতিহাস পৌঁছে দিতে হবে, যে ইতিহাসের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম সত্যিকারের সত্য ইতিহাস জানবে, নিজেকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করার জন্য ওই বিশ্লেষণ নিয়ে উদ্বুদ্ধ হবে। অতএব আজকে এই 15 আগস্টের আলোচনা অতীব প্রাসঙ্গিক নতুন প্রজন্মের কাছে এবং সামগ্রিক অর্থে এদেশের মানুষের কাছে। আমি সর্বশেষে তরুণ প্রজন্মের কাছে যে কথাটি প্রতিটি বক্তৃতায় বলি, আজকেও বলছি, তরুণ প্রজন্মের মন মননে, তরুণ প্রজন্মের আদর্শে এবং তরুণ প্রজন্মের ব্যক্তিত্ব বিবেকে দুটি বিষয়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানাবো। সেটি হলো অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তিত্ব। তরুণ প্রজন্ম কি অনুসরণ করবে? আধুনিকতা, বিজ্ঞান মনস্কতা, মানবিকতা, সর্বোপরি সাহসিকতা,
এবং সততা, যে প্রতিটি গুণ জাতির পিতা বঙ্গবন্ধুর মধ্যে ছিল। বঙ্গবন্ধু ছিলেন সাহসী একজন নেতা, বঙ্গবন্ধু ছিলেন সৎ একজন নেতা, বঙ্গবন্ধু ছিলেন বিজ্ঞান মনস্ক একজন নেতা, বঙ্গবন্ধু ছিলেন মানবিক একজন নেতা, বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক চেতনার একজন নেতা। এই সমস্ত গুণাবলী বঙ্গবন্ধুর মধ্যে ছিল বলে বঙ্গবন্ধুর চিন্তা চেতনায় সব সময় এগুলো প্রতিফলিত হতো। কিভাবে? ছোট দুটো উদাহরণ দিয়ে বলে দিই, তা নাহলে তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হবে না। কেন বলছি সৎ? তিনি সকল সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তিনি যখন সরকারে ছিলেন, দেখবেন ভিডিও ফুটেজগুলো এখনো আছে, অনেক জায়গায় বক্তৃতা দিয়েছেন। চিটাগংয়ে আর্মিদের ইয়েতে বক্তৃতা দিচ্ছেন, সেখানে বলছেন সৎ মানুষ দরকার, দুর্নীতি রোধ করতে হবে, সকল জায়গায় বলছেন। কেন বলছে বিজ্ঞান মনস্ক? এই যে আজকে ডিজিটাল বাংলাদেশের সুবিধা সেবা আমরা পাচ্ছি, এর কনসেপ্ট বঙ্গবন্ধু 1975 সালের জুন মাসে বেদ বুনিয়াতে ভূ উপগ্রহ স্থাপন করে সেই সময় এই ধারণাকে বাংলার মাটিতে গঠিত করেছিলেন। ভূ উপগ্রহ দিয়ে আবহাওয়ার তথ্য ইত্যাদি সংগ্রহ করা হতো। সেই কনসেপ্টটি দীর্ঘ সময় কোনো সরকার না করে 2009 সালে তারই সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথম বলেছিলেন, এবং তখন অনেকেই আমরা হাসাহাসি করেছি, কৌতুক করেছি, যে দেশের ইলেকট্রিসিটি শহরে পাওয়া যায় না, সেই দেশে ডিজিটাল বাংলাদেশ হবে। আজকে আমরা যদি তাকিয়ে দেখি, বাংলাদেশের অল্প কিছু পরিবার ছাড়া সারা দেশে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়েছে। 14,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়, 22,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। 2030 সালে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে এই সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে। যে বিদ্যুৎ ছাড়া আমার মোবাইলের চার্জ থেকে শুরু করে বড় শিল্পের চাকা ঘুরবে না। শিল্পের চাকা না ঘুরলে অগ্রগতি হবে না, উন্নয়ন হবে না। সুতরাং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অতীব অতীব জরুরি অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতির জন্য। আর সেই জায়গাগুলোতে দৃশ্যমান যে তথ্য, স্বীকৃত যে তথ্য, সেগুলো দিয়েই প্রমাণ করে দেওয়া যায় যে বঙ্গবন্ধু তার চারিত্রিক গুণাবলীর প্রতিটি বাস্তবায়নে দৃশ্যমান ছিলেন। তিনি যে অসাম্প্রদায়িক ছিলেন, তিনি সরকার গঠন করার পর প্রথম যে সংবিধানটি বাংলাদেশে দিয়েছিলেন, তার 4টি মূল স্তম্ভের মধ্য দিয়ে তার জীবনের সমস্ত চিন্তা চেতনাকে বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। এক, বাঙালি জাতীয়তাবাদ। আমি বলেছি আত্মমর্যাদাশীল বাঙালি জাতি, এবং সেই জাতি রাষ্ট্র গঠনের জন্য, বাংলাদেশ গঠনের জন্য তিনি 13 বছর জেল খেটেছেন, আজীবন আমৃত্যু সংগ্রাম করে গেলেন সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ। দ্বিতীয়টি কি করেছিলেন? ধর্মনিরপেক্ষতা। তিনি যে অসাম্প্রদায়িক ছিলেন, তিনি নিজে সকল সময় বলতেন আমি একজন মুসলমান, কিন্তু তিনি চিন্তা চেতনায় ছিলেন অসাম্প্রদায়িক। অর্থাৎ তিনি মুসলমান, তার সাথে হিন্দু থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করবেন। ধর্মনিরপেক্ষতা। তৃতীয়টি বলেছিলেন গণতন্ত্র, এবং চতুর্থটি বলেছিলেন সমাজতন্ত্র, সাম্য, সকলে অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ অধিকার নিশ্চিত করা। এই যে সংবিধানের মধ্যে 4টি স্তম্ভ দিয়ে উনি যে তার চিন্তার চেতনার, তার চারিত্রিক গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন, সেটি দিয়েও তো প্রমাণিত হয় যে বঙ্গবন্ধুর চারিত্রিক গুণাবলীতে এই সবগুলোই ছিল: সাহসিকতা, সততা, বিজ্ঞান মনস্কতা, দূরদর্শিতা, মানবিকতা, অসাম্প্রদায়িক। সুতরাং আমাদের দেশে আমাদের গর্বের তরুণ প্রজন্মের কাছে অনুসরণীয়, অনুকরণীয় শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবে যে নেতা বা নেতৃত্ব, সেটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ বঙ্গবন্ধুকে রোল মডেল করে তরুণ প্রজন্মের কাছে অনুসরণীয়, অনুকরণীয় করে তুলতে হবে। আর সমসাময়িক সময়ে বঙ্গবন্ধু 1975 সালে মারা গেছেন, কিন্তু আজও প্রাসঙ্গিক, আজও রোল মডেল, আজও অনুসরণীয়, অনুকরণীয়।
আর বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এখন যেমন দেশ দখল, এখন যেমন স্নায়ুযুদ্ধ, এগুলো যেমন চলে গেছে, কিন্তু রয়ে গেছে অর্থনৈতিক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ, অর্থের প্রাধান্য, অগ্রাধিকার, চতুর্থ শিল্প বিপ্লবের যুদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ আজকে মধ্যমায়ের দেশের রাজস্ব পাচ্ছে জাতিসংঘ কর্তৃক। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের আজকে জলবায়ু নিরসনের নেতৃত্ব দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ আছে মাতৃমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে পুরস্কৃত হচ্ছে। সেটা কার নেতৃত্বে? আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। অর্থাৎ এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে তার নেতৃত্ব। এই জন্য, এবং তার বাবার সমস্ত গুণাবলী তার মধ্যে যে সঞ্চারিত হয়েছে, সততা, সাহসিকতা, বিজ্ঞান মনস্কতা, অসাম্প্রদায়িকতা, মানবিকতা, সেই ব্যক্তি হলো উন্নয়ন নেতৃত্বের রোল মডেল। সুতরাং তরুণ প্রজন্মের কাছে আজকে উন্নয়ন নেতৃত্বের রোল মডেল হিসেবেও আজকের প্রধানমন্ত্রীকে পৌঁছে দিতে হবে অনুকরণীয়, অনুসরণের জন্য। আর এই অনুকরণ এবং অনুসরণ যদি যথাযথভাবে তরুণ প্রজন্ম করতে পারে, তাহলে তারা হবে সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক নাগরিক। আর দেশপ্রেমিক নাগরিক সর্বদা ত্যাগে প্রস্তুত, ভোগে প্রস্তুত নয়। দেশপ্রেমিক নাগরিক প্রতিক্রিয়াশীলতা নয়, প্রগতিশীলতায় প্রস্তুত। দেশপ্রেমিক নাগরিক আধুনিকতায় প্রস্তুত, কুপমন্ডিকতায় নয়। দেশপ্রেমিক নাগরিক অসাম্প্রদায়িক চেতনায় প্রস্তুত, মৌলবাদিতায় নয়। সুতরাং এই দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে অনুকরণীয়, অনুসরণীয় রোল মডেলকে সামনে রেখে এই বাংলাদেশের জন্য যদি অবদান রাখে, তাহলে তাদের অবদান দিয়েই বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলাদেশের পরিণত করার ত্বরান্বিত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদিকুল আরিফিন স্যারকে অতি অল্প সময়ে আমাদের জন্য গবেষণালব্ধ, তথ্যবহুল এবং অত্যন্ত অনুকরণীয় বক্তব্য উপস্থাপন করার জন্য। সুপ্রিয় সুধী, এরই মাঝে শেষ হলো আমাদের আজকের এই আয়োজনের প্রথম পর্ব। সো আমি দেরি না করে আমাদের দ্বিতীয় পর্বতে চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় পর্বটি হচ্ছে বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন 2 এর ফলাফল ঘোষণা পর্ব। আপনারা সকলেই জানেন বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন 2 তে বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। সুতরাং আমরা বিও রেডিওর সূচনা লগ্ন থেকে শুরু করে বিও রেডিওর সকল কার্যক্রম নিয়ে আমরা ছোট্ট একটা প্রতিবেদন দেখে নিতে চাচ্ছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাম্পাস ভিত্তিক রেডিও স্টেশন বিউ রেডিও 19 মে 2019 তরুণ কিছু উদ্যমী মেধাবী ছাত্রছাত্রীদের হাত ধরে বিউ রেডিওর জন্ম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে এক তরুণ শিক্ষার্থীর স্বপ্নালোচকে দেখা স্বপ্নের বাস্তবায়নের মধ্য দিয়ে বিউ রেডিও এর পথ চলা শুরু। সেই স্বপ্নের কারিগর হলেন আবু উবাইদা। তার এই স্বপ্নের রেডিও বাস্তবায়নে সহপাঠী আকিব জাভেদ ফাহিম সহ বিভিন্ন বিভাগ থেকে আরো কিছু উৎসুক স্বপ্নবাজরা সাড়া দিয়েছিল প্রতিষ্ঠাকালে। এই ছোট পরিবারটি পরিণত হয়েছে 10,000 মানুষের ভালোবাসায় সিক্ত একটি বড় পরিবারে। ছোট ছোট প্রোগ্রাম নিয়ে এগিয়ে চলা রেডিওটিতে বর্তমানে আপনাদের পছন্দের প্রায় 20টির মতো জনপ্রিয় প্রোগ্রাম সপ্তাহব্যাপী পরিচালনা করে চলেছে। অন্যতম প্রোগ্রামগুলো হলো টিউশনের গল্প, রোড টু সলিউশন, শেয়ার ইউর ফিলিংস, অপরাজিতা, 71-এর ডায়েরি, স্বাস্থ্য কথন, অ্যাথলেট আইকন, মিউজিক আড্ডা, ভৌতিক আড্ডা এবং বিনোদন টুকিটাকি। বিশেষ দিবসে ভিন্ন আয়োজন উপহার দেয় বিউ রেডিও এবং বিনোদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে গণমাধ্যম হিসেবে কাজ করছে রেডিওটি। মিডিয়া পার্টনার হিসেবে বিভিন্ন উদ্যোগে ভূমিকা রেখে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বিউ রেডিও। নিজস্ব অর্থায়নে পরিচালিত এই রেডিওটি এর দ্বিতীয় জন্মবার্ষিকীর পূর্বেই এর উপভোগ্য ও তথ্যবহুল অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যম ও পত্রিকার চোখে স্বীকৃতি লাভ করে।
গুটি কয়েক শিক্ষার্থীকে নিয়ে শুরু হওয়া রেডিও বর্তমানে অনেক শিক্ষার্থীর ভালো লাগার কাজের প্ল্যাটফর্ম। রেডিওর উপদেষ্টা হিসেবে রয়েছেন বিভিন্ন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং সরাসরি পৃষ্ঠপোষকতা করছেন মাননীয় উপাচার্য মহোদয়। রেডিওটি বর্তমানে 4টি মাধ্যমে সম্প্রচার কার্যক্রম চালু রেখেছে। এর রয়েছে নিজস্ব অ্যাপ ও ওয়েবসাইট, যা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমাদেরকে বিনোদনে মুখরিত করে রাখে। ফেসবুক ও ইউটিউবে সদা জাগ্রত বিউ রেডিওর কার্যক্রম। বর্তমানে বিউ রেডিও ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে দেশের সব প্রান্তে, এমনকি দেশের বাইরেও বহুল আলোচিত ও জনপ্রিয় একটি ক্যাম্পাস রেডিও। ধন্যবাদ আমাদের টেলিকাস্ট অপারেটরকে। আমরা দেখে নিলাম বিউ রেডিও নিয়ে এই প্রতিবেদনটি। এই পর্যায়ে বঙ্গবন্ধু অলিম্পিয়াডের আয়োজকদের পক্ষ থেকে আমি যুক্ত করে নিচ্ছি বিউ রেডিওর ভাইস প্রেসিডেন্ট সারা ইসলামকে। স্বাগত জানাচ্ছি সারা ইসলামকে, এবং একই সাথে জানিয়ে দিতে চাচ্ছি সুপ্রিয় সুধী, আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন 2 এর ফলাফলের জন্য, এবং আমরা ইতিমধ্যে খেয়াল করেছি দেশ এবং দেশের বাইরে থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থী বন্ধুরাও যুক্ত আছে আমাদের সাথে, আজকের এই আয়োজনটি উপভোগ করেছে শুরু থেকে এখন পর্যন্ত। আমি ছোট করে একটু জেনে নিতে চাচ্ছি সারা ইসলামের কাছ থেকে এই বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন 2 এর আয়োজন সম্পর্কে একেবারে ছোট করে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আসাদুজ্জামান ইদ্রিস ভাইয়াকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদিকুল আরিফিন স্যার, মাননীয় উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়। উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ খুরশেদ আলম স্যার, জ্যোতির্ময় বিশ্বাস স্যার এবং শরীফা উমেশ লীনা ম্যাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচনা সভায় আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। চলছে শোকাবহ আগস্ট। 1975 সালে এই আগস্ট মাসে আমরা হারিয়েছি ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই শোকাবহ আগস্ট মাসের প্রতি শ্রদ্ধা রেখে মুজিব জন্মশতবর্ষ উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছর আগস্টে বিউ রেডিও বঙ্গবন্ধু অলিম্পিয়াডের আয়োজন করে থাকে। তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা ও চর্চা আরো প্রসারিত করার লক্ষ্যে আমাদের এই আয়োজনের একটা ছোট্ট সংক্ষিপ্ত পর্বটি। এবারে বঙ্গবন্ধু অলিম্পিয়াড 2021 সিজন 2 এ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল এবং রেজিস্ট্রেশন চলেছে 17 থেকে 19 আগস্ট পর্যন্ত। আমাদের এবারের অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করেছেন প্রায় 400 জন শিক্ষার্থী এবং অংশগ্রহণ করেছেন 200 শিক্ষার্থী, যেখান থেকে আমরা বাছাই করে নিয়েছি বিজয়ীদেরকে। অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়েছে 2টি ধাপে। প্রথম রাউন্ডে ছিল 20টি এমসিকিউ এবং পরের রাউন্ডে ছিল 5টি এমসিকিউ। কম সময়ে সর্বোচ্চ উত্তরদাতা 3 জনকে আমরা আমাদের বিজয়ী হিসেবে আজ ঘোষণা করতে চলেছি। আশা করছি মাননীয় উপাচার্যের কাছে এর মধ্যে আমাদের তালিকাটি পৌঁছে গেছে। বিজয়ীদের জন্য রয়েছে মূল্যবান বই এবং অনলাইন সার্টিফিকেট। এছাড়াও যারা অংশগ্রহণ করেছেন তাদের কাছে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন পৌঁছে যাবে। বরাবরই আমরা মাননীয় ভিসি স্যারের দিক নির্দেশনায় আমাদের অনুষ্ঠানগুলিকে সাজিয়ে থাকি এবং সেই সাথে সবসময় আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ খুরশেদ আলম স্যার এবং অন্যান্য শিক্ষকরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশাবাদ ব্যক্ত করছি সামনের দিনগুলোতেও আপনাদেরকে আমাদের পাশে পাবো। সেই সাথে আয়োজক কমিটিতে একটা নাম আমি একটু ঘোষণা করছি, যারা এই আয়োজন এর সাথে ছিলেন আমাদের গ্রাফিক ডিজাইনার হিসেবে তামিমা হোসেন তমা, আব্দুল হাফিজ তামিম, ওয়েব ডেভেলপার হিসেবে ছিলেন শাহরিয়ান হিপু এবং প্রশ্নকর্তা হিসেবে ছিলেন আসাদুজ্জামান ইদ্রিস ভাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজনের কমিটি হিসেবে ছিলেন। সবশেষে মাননীয় ভিসি স্যার ও অন্যান্য শিক্ষকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমি আমার ছোট বক্তব্য এখানে শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিউ রেডিওর ভাইস প্রেসিডেন্ট সারা ইসলামকে ছোট করে বঙ্গবন্ধু অলিম্পিয়াড আয়োজনের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার জন্য। আমরা আর দেরি করতে চাচ্ছি না, আমাদের মাননীয় উপাচার্যের কাছে ইতিমধ্যেই আমাদের বঙ্গবন্ধু অলিম্পিয়াডের ফলাফল পৌঁছে গেছে। আমি বিনীতভাবে স্যারকে অনুরোধ করছি ফলাফলটি ঘোষণা করার জন্য। স্যার। ধন্যবাদ। এবং আরো শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। ধন্যবাদ। আমি আরো বিশেষভাবে ধন্যবাদ জানাই বিউ রেডিওর ভাইস প্রেসিডেন্ট সারা ইসলামকে। চমৎকারভাবে বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন 2 প্রক্রিয়াটি বলেছে। আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি
সেটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ে আগস্ট মাসের যে কর্মসূচি, বিশেষ করে 15 আগস্টের যে কর্মসূচি পালনের জন্য যে কমিটি করেছিল এবং বঙ্গমাতা শেখ মুজিবুর ইসলাম মুজিবের 91তম জন্মদিন উপলক্ষে যে কমিটি করে হয়েছিল, তারা আমাদের শিক্ষার্থীদের জন্য বঙ্গমাতার জীবন ও কর্ম এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে দুটি কুইজের আয়োজন করেছিল। সেই কুইজ কম্পিটিশনে অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করিয়েছিল, অনেকে প্রতিযোগিতা করেছিল এবং আমরা কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও তাদেরকে পুরস্কৃত এবং অংশগ্রহণকারীদের সনদ দেওয়ার ঘোষণা দিয়েছি এবং আমরা ইতিমধ্যে সেগুলো করেছিও। সুতরাং বিউ রেডিও যেটি করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যায় হয়ে থাকে এটা একটি উদাহরণমূলক। আজকে আমি আরো দু একটি ক্যাম্পাস রেডিওর খবর নিয়েছি বা নেই, তারাও বিভিন্ন আলোচনা করে, কিন্তু এই অগাস্ট নিয়ে বঙ্গবন্ধু নিয়ে অলিম্পিয়াড আলোচনা আমার জানা নেই, কিন্তু বিউ রেডিও করছে। এই যে গত বছর 2020 সালে করেছে, 2021 সালে করছে, এটা সত্যিকার অর্থে অত্যন্ত অনুপ্রেরণামূলক, উদ্বুদ্ধকরণমূলক এবং আমি মনে করি আগামী প্রজন্মের জন্য এই উদ্বুদ্ধকরণ প্রক্রিয়াটি একেবারে যথার্থ হবে। যা হোক, আমি এখন ঘোষণা করছি বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন 2 যে বিজয়ী যারা হয়েছেন তার মধ্যে সাফিয়া জান্নাত ইভা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইংলিশ ডিপার্টমেন্ট, 2016-17 সেশন প্রথম। তৃতীয় হয়েছেন মাহমুদা হক মিতু, বরিশাল বিশ্ববিদ্যালয়, সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট, 2018-19 সেশন। তৃতীয় হয়েছেন তানিব রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ ল, অর্থাৎ ল বিভাগ, আইন বিভাগের, 2019-20 সেশন। আমি বিজয়ী তিনজনকে অভিনন্দন জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে এই অলিম্পিয়াডের সাথে সংযুক্ত এবং বিউরোডের সাথে সংযুক্ত সকলকে আবারও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় উপাচার্য স্যারকে ফলাফল ঘোষণা করার জন্য। একই সাথে জানিয়ে দিতে চাই যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আপনাদের কাছে আপনাদের পুরস্কার এবং সার্টিফিকেট অফ পার্টিসিপেশন চলে যাবে এবং যারা ফাইনাল রাউন্ডে উঠেছিলেন তাদেরকেও আমরা সার্টিফিকেট প্রদান করব। অতি অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আজকের অনুষ্ঠান আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা রাখছি ভবিষ্যতেও আমরা এই প্রোগ্রামগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীদেরকে আজকে আমাদের সাথে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং মাননীয় উপাচার্য স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে দীর্ঘ সময় আজকে এখানে দেওয়ার জন্য, এবং সকল দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বলে আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।